এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। আজ আবার সকলে মিলে এত মানুষের মাঝে আমাকে অপমান করলো কেন? কি দোষ ছিল আমার? কি করেছিলাম আমি? আমার চাওয়াগুলো কি এত বেশি ছিল? আমি তো তোমাদের কাছ থেকে খুব বেশি কিছু চাইনি। আমি তো আমি তো শুধু চেয়েছিলাম একটুখানি ভালোবাসা, একটুখানি সঙ্গ, আর একটুখানি আশ্বাস। আমি তো তোমাদের কখনো বিরক্ত করিনি, মন থেকে ভালোবেসেছি সব সময়। কিন্তু কেন তোমরা আমাকে ভালোবাসতে পারো না? কেন তোমরা আমাকে বারবার পর করে রাখো? কেন তোমরা আমাকে আড়াল করে রাখো? আচ্ছা, আমাকে দূরে সরিয়ে রাখলে কি তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে? হে মহান আল্লাহ, আমার কি দোষ ছিল বলো? কেন সবাই আমাকে এত অবহেলা করে? কেন তারা আমাকে ভালোবাসতে পারে না, আপন করে নিতে পারে না? আমি কি তাদের এই বিরক্ত করি? আমি কি তাদের এতই বিরক্ত করি? প্লিজ আল্লাহ, আমাকে পথ দেখাও। আমি আর নিতে পারছি না। শান্ত রাতের ওই ঘন কালো আকাশের দিকে তাকিয়ে পূর্ণিমার চাঁদের আলোয় নীরব পরিবেশে দাঁড়িয়ে মনে মনে কথাগুলো ভাবছিল সে। শেষের কথাগুলো বেশ চিৎকার করে উচ্চারণ করছিল। কথা বলতে বলতে তার গলা ভেঙে আসছিল, কান্নার দলা গলায় আটকে যাচ্ছিল, চোখের পানি অঝরে ঝরছিল। কে বলে পুরুষেরা নাকি কান্না করতে পারে না? কিন্তু এই যে শান্ত, সে তো এখন কাঁদছে, খুব কাঁদছে। পুরুষদের মন নেই নাকি? তাদের মন ভাঙে না নাকি? তাদের খারাপ লাগে না? কিন্তু এই পাথরের মতো শক্ত মন নিয়েও একজন পুরুষ কাঁদে, রাতের আধারে নীরবে অশ্রু ঝরায়। আজ শান্ত তাই করছে। সে জানে পুরুষ মানুষ বলে সে সবার সামনে কাঁদতে পারে না, তাই নিজের কান্নাগুলো একাকিত্বে জড়িয়ে ফেলছে। চোখ আজ কথা মানছে না। কান্না করতে খুব ইচ্ছে করছে শান্তর। এই তো কিছুক্ষণ আগের কথা, সবকিছুই তো ঠিকঠাক ছিল। আজ তমার জন্মদিন, বাড়িতে উৎসবের আমেজ। কারণ তমা বাংলাদেশের শীর্ষ ধনী রায়হান চৌধুরীর একমাত্র কন্যা। তার মা তিলোত্তমা চৌধুরী একজন নামি দামি এনজিও পরিচালনা করেন। শুধু কি এটাই তমার পরিচয়? না, সে বাংলাদেশের আরেকজন বিখ্যাত ব্যবসায়ী কামাল খানের বড় ছেলের স্ত্রীও বটে। কামাল খানের বড় ছেলে শান্ত খান। তার মা মীরা খান একজন গৃহিণী। শান্তর এক ছোট বোন আছে, শান্তা খান। খান পরিবারের যৌথ পরিবারে তারা সবাই একসঙ্গে থাকে। চাচা কামরুল খান, চাচি নেহা খান এবং তাদের ছেলে নেহাল খানও সেই পরিবারের সদস্য। শান্ত পরিবারের বড় ছেলে হওয়া সত্ত্বেও তাকে কখনোই যথাযথ সম্মান দেওয়া হয় না। পড়াশোনা শেষ করে যখন শান্তর বাবা তাকে পারিবারিক ব্যবসায় যুক্ত হতে বলেন, তখন শান্ত জানায় সে নিজের চেষ্টায় কিছু করতে চায়, বাবার সহায়তা নাই। আর এখানে থেকেই তার জীবনের অন্ধকার অধ্যায় শুরু। ছোটবেলা থেকেই নেহাল খান ছিল অত্যন্ত মেধাবী। পরিবারের সবার তুলনা সবসময় হতো শান্ত ও নেহালের মধ্যে। শান্ত সবসময় এই তুলনা এড়িয়ে চলত, কিন্তু তাও কেউ তাকে এড়াতে দিত না। শান্তর বাবা ধীরে ধীরে নেহালের প্রশংসায় মুখর থাকতেন আর শান্তকে তুচ্ছ করতেন। শান্ত সবসময় বলতো, একটা ফলাফল কখনই কারো ভবিষ্যৎ নির্ধারণ করে না। কিন্তু পরিবার তা বুঝতো না। ইন্টার পরীক্ষার শান্ত খারাপ করেনি, তবে নেহাল জিপিএ 5 পেয়ে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায়। পরে আইএলটিএসে করে আমেরিকায় স্টুডেন্ট ভিসা পায় এবং বিদেশে পড়াশোনার সুযোগ লাভ করে। শান্ত ও শান্তার ছোট বোন পড়াশোনায় ভালো করলেও শান্তর প্রতি বাবার অবহেলা মেনে নিতে পারে না। ফলে শান্তর সাথে তার বাবার দূরত্ব ক্রমে বেড়ে যায়। এরই মাঝে আসে শান্তর বিয়ের প্রসঙ্গ। কামাল খান ব্যবসায়িক কারণে রায়হান চৌধুরীর সঙ্গে অংশীদার হতে গেলে রায়হান চৌধুরী শর্ত দেন তার একমাত্র কন্যা তমার সঙ্গে শান্তর বিয়ে দিতে হবে, না হলে তিনি ব্যবসায়িক চুক্তি করবেন না। প্রথমে কামাল খান রাজি হননি, কিন্তু ব্যবসার ভবিষ্যৎ ভেবে পরে রাজি হয়ে যান।
মীরা খানকে বলেন শান্তকে রাজি করাতে। শান্ত প্রথমে অস্বীকার করলেও মায়ের অনুরোধে শেষ পর্যন্ত রাজি হয়। দুই পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর তমা দেখতে পায় খান পরিবারের সকলে শান্তকে অবহেলা করে। কথা বললেও ঠোঁট বাঁকিয়ে বলে। এতে তমা বিরক্ত হয়ে যায় এবং নিজেও শান্তর প্রতি একই রকম আচরণ শুরু করে। তমার বাবা রায়হান চৌধুরী এই ব্যবহারে ক্ষুব্ধ হন। তিনি বলেন, তোমরা যাকে তুচ্ছ ভাবছ, সেই ছেলেকে কি তোমরা একদিন চিনবে? আমি কখনো ভুল করি না মানুষ চিনতে। সময় আসবে, তোমরাই দেখবে আমি আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করিনি, বরং উজ্জ্বল করেছি। শান্ত, বাবা, তুই এখানে একা দাঁড়িয়ে কি করছিস? হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। শান্ত চোখের পানি মুছে হালকা হাসির ভান করে পেছনে ফিরে দেখলো মীরা খান দাঁড়িয়ে আছেন। আরে আম্মু, তুমি এখানে? নিচে তো সবাই আনন্দ করছে, তুমি কেন এখানে এলে? বাবা আবার তোমাকে না পেলে রাগ করবে কিন্তু। নিজের কষ্টগুলো কাকে লুকাতে চাস বাবা? ভুলে যাস না, আমি তোকে জন্ম দিয়েছি। তুই কখন খুশি থাকিস, কখন মন খারাপ থাকিস, সবই আমি বুঝি। কিন্তু আমি বোকার মতো চুপ থাকি, কারণ আমি যদি বলি আমি সব বুঝি, তুই আরো কষ্ট পাবি। আমি আমার ছেলেটাকে কষ্ট দিতে চাই না, কারণ তুই তো এমনি ভেতর থেকে অনেক কষ্টে থাকিস। কথাগুলো বলার পর মীরা খান ধীরে ধীরে শান্তর কাছে এগিয়ে এসে তার দুই কাঁধে হাত রাখলেন। আমাকে তুই ক্ষমা করে দে বাবা, আমি ভীষণ স্বার্থপর। নিজের স্বার্থ রক্ষা করতে তোর জীবনটা মিশিয়ে দিয়েছি, পারলে আমাকে ক্ষমা করে দিস। ছি, এসব কি বলছো আম্মু? তুমি তো একমাত্র মানুষ যিনি কখনো আমাকে একা ছেড়ে যাননি, অবহেলা করেননি। তুমি সবসময় আমাকে আগলে রেখেছো, না হলে আমি কোথায় যেতাম বলো? তুমি কোনো অন্যায় করনি, তাহলে কেন ক্ষমা চাইছো? ক্ষমা চাওয়ার যথেষ্ট কারণ আছে শান্ত। তুই কিছু স্বীকার করিস না, তাই ভেবেছিলাম আমি কিছুই জানি না। কিন্তু আমি সব জানি। তোদের বিয়ে ছিল একটা বিজনেস ডিল। তোর বাবা কামাল খান আর রায়হান চৌধুরীর মধ্যে সেই চুক্তি হয়েছিল। আমি সবই জানি মা, এতে নতুন কিছু নেই। মীরা খান অবাক হয়ে গেলেন। তিনি ভাবতেও পারেননি শান্ত এতদিন ধরে সব জানে। কি বলছিস বাবা? তুই সব জানতিস? তাহলে কেন রাজি হলি এই বিয়েতে? আমি তো জানতাম না, তাই তোকে জোর করেছিলাম। কিন্তু তুই সব জেনে শুনেও নিজের জীবনটাকে আগুনে সঁপে দিলি কেন? কারণ আমার আম্মু চেয়েছিল আমি তোমাকে বিয়ে করি, তাই আমি নিজের কথা না ভেবে রাজি হয়েছি। আমার আম্মুর ইচ্ছা আমার কাছে সবচেয়ে বড়। এই পৃথিবীতে একজন মানুষ আছে যার জন্য আমি আমার জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। সেই মানুষটি যার পায়ের নিচে আমার জান্নাত। আম্মু, তোমার জন্যই আমি করেছি সব। আমাকে ক্ষমা করে দে বাবা, আমি না জানি তোকে ধ্বংস করে দিলাম। সুন্দর মুখ মানেই সুন্দর মন নয়, তা বুঝিনি। এমন কথা বলো না মা, আসলেও খারাপ নয়। ও এখনো জীবনের বাস্তবতা শেখেনি। ও জানে না পৃথিবী এতটা সহজ নয়। ও শুধু চারপাশের মতো আচরণ করছে, নিজে বিচার করতে শেখেনি। একদিন শিখবে মা। ওর মন খারাপ নয়, শুধু বিভ্রান্ত। কিন্তু বাবা, আর কোন কিন্তু নয় মা, চলো নিচে যাই। সকলে আমাদের খুঁজছে। এখন যদি দেখে আমি আর তুমি নেই, তাহলে মিস্টার কামাল সাহেব পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে। মীরা খান শান্তর কথায় হালকা হেসে তার পিঠে চাপড় মারেন। তুই জীবনে কোনোদিন শোধরাবি না। আর কতদিন এভাবে নিজের কষ্টগুলো একা একা বয়ে বেড়াবি? মানুষ হয়ে এভাবে চুপ থাকা যায় নাকি বাবা? মীরা খান ও শান্ত খান নিজেদের মধ্যে টুকটাক কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। তখনই হঠাৎ কারোর সঙ্গে শান্তর ধাক্কা লাগে। সরি সরি আঙ্কেল, ক্ষমা করবেন। আসলে আমি আপনাকে দেখতে পাইনি। আপনার কোথাও লেগেছে না তো? না না, ইটস ওকে বাবা, আমার কিছু হয়নি। আসলে দোষটা তোমার নয়, আমারই। আমি খেয়াল করিনি। মোবারক মির্জা এক মুহূর্ত শান্তর দিকে তাকিয়ে রইলেন। তার চোখে এক ধরনের অদ্ভুত চিন্তার রেখা ফুটে উঠল।
যেন তিনি কোনো পুরনো স্মৃতির ভেতরে ঢুকে যাচ্ছেন। হঠাৎ ধীরে ধীরে শান্তর কাছে এগিয়ে এসে অবাক সুরে বললেন, আমি তোমাকে চিনি। হ্যাঁ, আমি তোমাকে আগে দেখেছি কোথাও, কিন্তু ঠিক মনে পড়ছে না কোথায়। তবে নিশ্চিত করে বলতে পারি আমি তোমাকে কোথাও দেখেছি। শান্তর মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে শুকনো একটা ঢোক গিল, চারপাশে একবার তাকিয়ে দেখল কোথাও কামাল খান বা কামরুল খান আছে কিনা। তারপর কণ্ঠটা শান্ত রাখার চেষ্টা করে বলল, আরে না স্যার, আপনি ভুল করছেন। আমাকে চিনবেন কোথা থেকে? আমি তো আপনাকে আগে কখনো দেখিনি, আজই প্রথম দেখলাম। হয়তো আমার মতো দেখতে কাউকে কোথাও দেখেছেন, কিন্তু আমি সেই মানুষ নই। না না, তুমি যতই বলো না কেন, আমি নিশ্চিত তোমাকেই দেখেছি। আমার মন এমন চঞ্চল হতো না যদি তোমার সঙ্গে আমার কোনো দেখা না হতো। একটু ভাবতে দাও, কোথায় দেখেছি তোমাকে। মনে পড়ছে না। হ্যাঁ, মনে পড়েছে। তোমাকে আমি প্যারিসের বিজনেস অ্যাওয়ার্ড ফাংশনে দেখেছিলাম। কি যে বলেন স্যার, আমি তো জীবনে পাবনাতেই পুরোপুরি ঘুরে দেখতে পারিনি। আপনি বলছেন প্যারিসে, তাও আবার অ্যাওয়ার্ড শোতে। আমার মতো সাধারণ মানুষের প্যারিসে যাওয়ার তো স্বপ্ন, সেখানে অ্যাওয়ার্ড শো নেওয়া তো বিলাসিতা। আপনি বুঝতে পারছেন না, আপনি নিশ্চয়ই ভুল করছেন। না বাবা, আমি ভুল করছি না। তুমি যতই অস্বীকার করো, আমি জানি আমি তোমাকেই দেখেছি। এমন মুখ, এমন চোখ আমি ভুলতে পারি না। মোবারক মির্জার এমন আত্মবিশ্বাসী কথাবার্তা শুনে মীরা খানও এবার কিছুটা হতভম্ব হয়ে গেলেন। তার চোখে সন্দেহের ছায়া নেমে এলো। শান্ত লক্ষ্য করো মায়ের দৃষ্টিটা এখন কেমন যেন গম্ভীর হয়ে উঠেছে। বুঝে ফেললো আর এক মুহূর্ত থাকলে বিপদ হবে, তাই মৃদু হাসি দিয়ে মায়ের হাত টেনে পাশে সরিয়ে আনলো। চলো মা, নিচে যাই। এখানে দাঁড়ালে মানুষ ভাববে আমরা ঝামেলায় পড়েছি। শান্তর আচরণে মীরা খান বুঝলেন কিছু একটা সে আড়াল করছে। তার মনে সন্দেহের বীজ আরো গভীর হলো। নিচে নামার সময় হঠাৎ তিনি প্রশ্ন করলেন, শান্ত, লোকটা তোমার সঙ্গে কি নিয়ে কথা বলছিল? আরে আম্মু, তুমি না, উনি তো বাবা কামাল খানের পুরো বন্ধু। ওনার মাথাটা একটু গন্ডগোল, তাই যা তা বলে। এখন বলে ফেললে প্যারিসে আমাকে দেখেছে। বাবা তো আমি কি কখনো দেশের বাইরে গেছি, না দেশের মধ্যেই কোনো শহরে ঘুরেছি। আর কামাল খান কি কখনো আমাকে সেই সুযোগ দেবে? মীরা খান চুপ করে গেলেন। সন্দেহ থাকলেও তিনি জানতেন ছেলের কথা একদম মিথ্যা নয়, সত্যিই তো। শান্তর এমন কোনো সামর্থ্য এখনো তৈরি হয়নি যে সে দেশের বাইরে কোথাও যাবে, বরং কামাল খান নিজেই তো কখনো এমন সুযোগ দেবে না। তবু মনের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি রয়ে গেল, যেন শান্ত কিছু একটা গোপন করছে, একটা বড় সত্য যা হয়তো তার জানা নেই। শান্তর মুখে শান্তি, কিন্তু চোখে লুকানো অস্থিরতা, যেন কেউ তার মুখোশের আড়ালে অন্য এক পৃথিবী লুকিয়ে রেখেছে, একটা গোপন পরিচয়, এক অজানা সাম্রাজ্য যার কথা কেউ জানে না, এমনকি মীরা খানও নয়। মীরা খান নীরবে ছেলের পাশে হাঁটছিলেন, কিন্তু তাদের পিছনে পড়ে রইল মোবারক মির্জা, যার মনে একটা কথাই বারবার ঘুরে বেড়াচ্ছিল। যদিও সত্যি সেই মানুষ হয় যাকে আমি ভাবছি। শান্ত সামান্য হাসল, কিন্তু সেই হাসির আড়ালে লুকোনো ছিল এক গভীর রহস্য, যা শিগগিরই সবাইকে চমকে দেবে। শান্ত তার মা মীরা খানকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। সে একবারও পেছনে ফিরে তাকালো না, শুধু এক মুহূর্তের জন্য চেয়েছিল মোবারক মির্জার দিকে। আর সেই একটি মাত্র চাহনি যেন মোবারক মির্জাকে স্তব্ধ করে দিল। মোবারক মির্জা শান্তর চোখের দৃষ্টি দেখে অদ্ভুতভাবে কেঁপে উঠল। তার মনে হলো এই ছেলেটার চোখে এমন কিছু আছে যা সাধারণ নয়, তাই আর একটিও প্রশ্ন করার সুযোগ পেল না সে। শান্তর সামনে এক পা বাড়ানোরও ইচ্ছে করল না। শান্ত মীরা খানকে নিয়ে গিয়ে একপাশে একটা চেয়ারে বসিয়ে দিল। তারপর ওয়েটারের ট্রে থেকে এক গ্লাস জুস তুলে নিয়ে আস্তে করে মায়ের হাতে দেয়। এই নিন আম্মু, একটু জুস খান। আপনি অনেকক্ষণ কিছু খাচ্ছেন না। ধন্যবাদ বাবা, তুমি আছো বলেই এখনো ঠিক আছি আমি।
শান্ত মায়ের মুখে সেই ক্লান্ত অথচ প্রশান্তির হাসি দেখে স্থির হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর গ্লাসটা নিয়ে টেবিলে রাখতে গেল। এমন সময় তার চোখ পড়ে তমার দিকে। তমা তখন তার বন্ধু বান্ধবীদের সঙ্গে হাসছে, গল্প করছে, এমনকি হাতে একটা ড্রিঙ্কসের গ্লাসও ধরা। তার পাশে দাঁড়িয়ে আছে রায়হান চৌধুরী ও কামাল খান, মুখোমুখি গম্ভীর আলোচনায় ব্যস্ত। আর অন্য পাশে তিলোত্তমা চৌধুরী কয়েকজন আধুনিক মহিলার সঙ্গে কসমেটিক্স আর ইউরোপ সফরের গল্পে মগ্ন। হাসিতে ভরে উঠেছে সেই কোণটা। শান্ত দূরে থেকে দৃশ্যটা দেখছিল। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, কিন্তু চোখে এক অদ্ভুত নীরব হতাশা খেলা করছিল। ঠিক তখনই তমার এক বন্ধু হাত বাড়িয়ে বলল, হে তমা, চলো একটু ডান্স করি। আজকের পার্টিটা অসম্পূর্ণ তোমাকে ছাড়া। তমা প্রথমে সৌজন্য হাসি দিল, একবার শান্তর দিকে তাকালো, দেখলো শান্ত তার মায়ের যত্নে ব্যস্ত। থমকে গেল কয়েক মুহূর্ত, তারপর আস্তে করে মাথা নাড়িয়ে বলল, না, এখন নয় রাহুল। কিন্তু ঠিক তখনই সে আবার দেখতে পেল শান্ত তার দিকে তাকিয়ে আছে একটানা নিঃশব্দে। তবে জানতো সেই দৃষ্টি কি বোঝায়, ঈর্ষা, কষ্ট, অধিকার নাকি ভালোবাসা, তা ঠিক বুঝতে পারে না। হয়তো একটু অভিমানও ছিল তাতে। তাই হঠাৎ করে তমা সেই ছেলেটির দিকে হাত বাড়িয়ে দিল। ঠিক আছে, চলো একটু ডান্স করি। রাহুল তো আমার হাত ধরে ডান্স ফ্লোরের দিকে এগিয়ে গেল। লাইট নিভে গেল, সুর বাজতে লাগলো, আর তমা হাসি মুখে নাচতে শুরু করলো। কিন্তু ধীরে ধীরে রাহুলের হাতের স্পর্শ বাড়তে লাগলো, প্রথমে কাঁধে, তারপর কোমরে। শান্তর চোখে সেই দৃশ্যের প্রতিটি মুহূর্ত জমে উঠেছিল অগ্নিশিখার মতো। যে পুরুষ সত্যিকারের ভালোবাসে সে সহ্য করতে পারে না যখন অন্য কোনো পুরুষ তার প্রিয় মানুষটিকে অশোভন দৃষ্টিতে দেখে। শান্তর ক্ষেত্রেও তাই হলো। সে সতর্ক দৃষ্টিতে এগিয়ে এলো ডান্স ফ্লোরের দিকে, এক পা, দুই পা, তারপর কৌশলে তমার হাত নিজের হাতে নিয়ে বলল, চলো তমা, এই নাচটা আমার প্রাপ্য। তমা হতভম্ব হয়ে তাকায়, কিছু বলে না। সবার সামনে সে শান্তকে প্রত্যাখ্যান করতে পারেনি, তাই নাচ শুরু করলো। কিন্তু মুখে হাসি থাকলেও চোখে বিরক্তি, ঠোঁটে অভিমান। নাচ শেষ হলে তমা শান্তকে এক রাগী দৃষ্টি ছুড়ে দিয়ে সোজা নিচে নেমে যায়। তার বন্ধুরা তাকে ঘিরে ফেলে। দোস্ত, তুই মুখে বলিস তোর বরকে মেনে নিতে পারিস না, সে নাকি একটা অকর্মা, বাপের টাকায় বাঁচে। কিন্তু আজ দেখলি তোর জামাই তোকে কেমন করে লক্ষ্য করছিল, একেবারে জেলাস হয়ে গেল। সহ্য করতে না পেরে একদম ডান্স ফ্লোরেই চলে এলো। আহ মামা, আজের কথা বলিস না তো। এমনি সুন্দর একটা মুহূর্ত ছিল, সব ওই ফাজিল ছেলের জন্য নষ্ট হয়ে গেল। উপরোক্ত তুই আবার এসব বাজে কথা তুলছিস। আজ আমার একটা গুরুত্বপূর্ণ দিন, মেজাজটা খারাপ করিস না। তবু বলতেই হয় দোস্ত, তোর বরটা কিন্তু একদম জোস। সেই হ্যান্ডসাম লুক, হট বডি ফিগার। আর তাছাড়া এখনকার দিনে ছেলেদের নিজের টাকা থাকুক বা না থাকুক, বাবার টাকা থাকলেই ইনকাম না করেও চলা যায়। সে হিসেবে তো শান্ত ভাই ঠিকই আছে। শোন কনা, বাবার টাকা থাকলে কেউ সমাজে প্রতিষ্ঠিত হয় না। নিজের যোগ্যতা লাগে, সম্মান অর্জন করতে হয়, মাথা উঁচু করে বাঁচার মতো কিছু করতে হয়। আর শান্ত, ওর কোনো যোগ্যতা আছে? আমার স্বামী হিসেবে পরিচয় দেওয়ার মতো কি আছে ওর মধ্যে? তোর যদি এত আপত্তি, তাহলে পারমিশন দে, আমি ট্রাই করে দেখি। হয়তো ওর মধ্যে কিছু আমি খুঁজে পাবো। লিমিট ক্রস করবি না। আচ্ছা মামা, বাদ দে তোরা, তোদের ঝগড়ার মাঝে যাকে নিয়ে এত কথা, সে কিন্তু দিব্যি শান্তভাবে বসে আছে, আর তোরা এখানে আগুন ধরাচ্ছিস। বল দোস্ত, আজ রাতে কোনো আউটিং প্ল্যান আছে নাকি? না মামা, বাহিরে না। আজ ঘরে এক জোকার নাচানোর প্ল্যান আছে।
তমা কথাটা বলতেই চারপাশে সবাই চুপ করে গেল, হাসি থেমে গেল, চোখগুলো কৌতূহলে ভরে উঠল। মানে কি তোমা? জোকার নাচানোর মানে কি? বুঝতে পারছো না তোমরা? ঠিক আছে, এবার দেখিয়ে দিই কি বলতে চাচ্ছি। আই ওয়েটার, এদিকে আসো। সবাই তমার ডাকে তাকিয়ে দেখলো শান্ত ঠিক পাশেই দাঁড়িয়ে একজন ওয়েটারের সঙ্গে কথা বলছে। ওয়েটারটা তমার ডাকে এগিয়ে এলো, কিন্তু তমা হাতের ইশারায় শান্তর দিকে দেখিয়ে বলল, আই ওয়েটার, এদিকে আসো। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল, সব চোখ শান্তর দিকে। রায়হান চৌধুরী দাঁড়িয়ে গেলেন, চোখে রাগের আগুন, মুখে হতাশা। তিনি এগিয়ে এলেন তমার দিকে। তুমি কি করছো তোমা? তোমার কি সমস্ত বোধবুদ্ধি হারিয়ে ফেলেছ? নিজের স্বামীর সঙ্গে এমন আচরণ করে তুমি কি প্রমাণ করতে চাও? নিজেকে আধুনিক বলো, কিন্তু সভ্যতার ন্যূনতম শিক্ষা কি হারিয়ে ফেলেছ? বাবা, আমি আবার কি করলাম? আমি তো শুধু মজা করে বলেছি। মজা? তুমি তোমার স্বামীকে ওয়েটার বলছো, সেটা মজা? তুমি জানো, এই কথায় তুমি শুধু শান্তকেই না, নিজেকেও অপমান করলে। বাবা, আপনি বরাবরের মতোই ওর পক্ষ নেন। একবারও ভেবে দেখেন না ও কেমন আছে, কি করে। একজন স্বামী যদি নিজেকে এমনভাবে উপস্থাপন করে, যে কেউ ভুল করেও তাকে ওয়েটার ভাবতে পারে, তাহলে দোষটা কার বলুন তো? রায়হান চৌধুরী নির্বাক হয়ে গেলেন। শান্ত নীরবে দাঁড়িয়েছিল, চোখে অভিমান, ঠোঁটে নিঃশব্দ ব্যথা। মীরা খান এক পাশে চোখ মুছলেন, আর কামাল খান ঠোঁটের কোণে এক অদ্ভুত ঠান্ডা হাসি ফুটে উঠল, যেন তিনি ভেতরে ভেতরে সন্তুষ্ট এই অপমান দেখে। হলের ভেতরটা তখন সোনালি আলোয় ঝলমল করছে, চারপাশে হাসি উল্লাস, গ্লাসের ঠোকাঠুকি, কিন্তু সেই আনন্দের ভেতরে কোথায় যেন এক অদৃশ্য অস্বস্তি ছড়িয়ে পড়ছে। তমা শান্তর দিকে হালকা বিদ্রুপের হাসি ছুড়ে দিয়ে সোফায় বসে পড়ল, আর তখনই কামাল খান ও তিলোত্তমা চৌধুরী এগিয়ে এলেন। এই যে শান্ত সাহেব, অনেকক্ষণ ধরে দেখি তুমি বেশ ঘোরাঘুরি করছো। ওয়েটারদের কাজেও নেমে পড়েছে বুঝি? বাহ, কমপক্ষে পারিবারিক ব্যবসায় হাত লাগানো ঠিকই, কিন্তু পার্টি সার্ভিসে হাত পাকাচ্ছ, এটা তো একটা অগ্রগতি বলা যায়, তাই না? চারপাশে একটা চাপা হাসির রোল উঠল, কয়েকজন অতিথি হেসে ফেলল, কেউ আবার মুখ চেপে রাখলো। শান্ত স্থির দাঁড়িয়ে রইল, তার চোখে এক ফোঁটা জল বা রাগ কিছুই বোঝা গেল না, শুধু মুখের কোণে কেমন যেন কাঁপন উঠল। আপনি যেমন ভাবছেন স্যার, বিষয়টা তেমন না। আমি কেবল ওহ, ছেড়ে দিন কামাল ভাই, ওর ব্যাখ্যা শোনার দরকার নেই। এই ছেলেটা আমাদের পরিবারের মানই নষ্ট করে দিচ্ছে। রায়হান, তুমি কি একবারও ভেবেছিলে তোমার মেয়ের এমন একজন অকর্মা স্বামী হবে, যে নিজের স্ত্রীর মান সম্মানের লজ্জাও পায় না, বরং সবার সামনে সার্ভারের মতো দাঁড়িয়ে থাকে? তিলোত্তমা, তোমার কথাটা ঠিক নাকি ভুল সেই ব্যাখ্যা আমি এখন তোমাকে দিব না, কিন্তু এখন পার্টিতে এসব বলা তোমার মোটেও ঠিক হচ্ছে না। পার্টিতে? এই পার্টি কার টাকায় হচ্ছে সেটা জানো তো? যে ঘরে দাঁড়িয়ে সে শ্বাস নিচ্ছে, সেটাও তো তার বাবার টাকায়। ওর নিজের কোনো অস্তিত্ব আছে, আর তুমি বলছো পার্টিতে এসব বলা ঠিক নয়? শব্দগুলো ছিল ধারালো ছুরির মতো। শান্তর চোখে সেই ছুরির আঘাত লুকানো গেল না, কিন্তু সে কিছু বলল না, কেবল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। পাশে মীরা খান ধীরে ধীরে এগিয়ে গেলেন। তিলোত্তমা আপা, আপনি হয়তো ওকে ভুল বুঝছেন। শান্ত এমন কিছু করেনি যে... মীরা আপা, তুমি মায়ের চোখে দেখো বলে সবসময় ওকে নির্দোষ ভাবো, কিন্তু সমাজে সবাই এমন চোখে দেখে না। একজন ছেলে যদি নিজের অবস্থান তৈরি করতে না পারে, তাহলে মায়ের দোহাই দিয়ে তাকে সম্মান দেওয়া যায় না। ও তো শুধু তোমার ছেলেই, কারো চোখে ওর কোনো পরিচয় নেই। ভাবি, কিছু মনে করবেন না, তিলোত্তমা আমার আব্বা, কিন্তু কিছু বলেনি। তুমি তোমার ছেলেকে লাই দিয়ে দিয়ে আমার আকাম্মা তৈরি করছো, আর আমার ছেলেকে দেখছো, সে এখন আমেরিকায় 2 দিন পর দেশে ফিরবে এবং নিজের যোগ্যতা প্রমাণ করে দিবে। ভুলে যাস, মনে হয় যোগ্যতা তৈরি করার জন্য কখনো আমেরিকায় যেতে হয় না।
যে যোগ্যতা তৈরি করতে পারে সে নিজের দেশে থেকেই তৈরি করতে পারে। এইবার কামাল খান একটা হাসি দিল, যেন কথার ধার আরো বাড়াতে চায়। আর একটা কথা বলি মীরা, এই ছেলেটা যদি সত্যি এমন নিষ্ক্রিয় না হতো তাহলে আজ আমার বিজনেসের একটা শাখা পরিচালনা করত। কিন্তু ওর তো সেই যোগ্যতা নেই, শুধু সারাদিন বই, নোটবুক আর অচেনা কিছু কাগজপত্র নিয়ে বসে থাকে, যেন দুনিয়ার সব রহস্য ওর ঘরে লুকানো। নিজের কথা না ভেবে হলে অন্তত আমার কথা ভেবে হলে আমার ব্যবসায় হাত লাগিয়ে তো আমার মানটা অন্তত বাঁচাতে পারত। রহস্য শব্দটা শুনেই মোবারক মির্জা, যিনি দূরে দাঁড়িয়েছিলেন, হঠাৎ মাথা ঘুরিয়ে তাকালেন শান্তর দিকে। তার চোখে কৌতূহল ও বিস্ময়ের মিশ্র ছাপ, যেন কিছু একটা মনে পড়ে যাচ্ছে আবার হারিয়ে যাচ্ছে। কামল, দয়া করে এখন চুপ করো। শান্ত, তুমি যাও, মায়ের সঙ্গে বাহিরে একটু ঘুরে এসো। ভেতরে বেশি ভিড়, এখানে দাঁড়ানো তোমার জন্য ঠিক হবে না। জি আঙ্কেল। শান্তও ঘুরে দাঁড়ালো, কিন্তু তার চোখে তখন এক নিঃশব্দ ঝড় বইছে। সে পেছনে তাকালো না, তবুও তার কানে তমার বন্ধুদের খিলখিল হাসির শব্দ ভেসে এলো। মীরা খান চুপচাপ তার ছেলের পেছনে তাকিয়ে রইলেন, চোখের কোণে জল জমে উঠল। আর দূরে দাঁড়িয়ে মোবারক মির্জা আবারও নিজেকে বলল, না, এই চোখ আমি ভুলতে পারি না। এই দৃষ্টি আমি আগে কোথাও দেখেছি। কোথায়? হলের আলো তখনও ঝলমল করছে, কিন্তু কোথাও যেন এক অদৃশ্য অন্ধকার নেমে এসেছে। রাত তখন অনেকটা গড়িয়ে গেছে। পার্টির শেষ আলো নিভে এসেছে, হলরুমের ঝলমলে মিউজিক থেমে গেছে, অতিথিরা একে একে চলে গেছে। বাড়ির চারপাশের শুধু বাতাসের ফিসফিসানি, আর মাঝে মাঝে দূরের কুকুরের ডাকে সেই নিস্তব্ধতা এক অদ্ভুত কম্পন জেগে উঠছে। রায়হান চৌধুরী বসে আছেন খানবাড়ির বিশাল বারান্দায়, সামনে ক্রিস্টালের গ্লাসে অল্প একটু লাল ওয়াইন, হাতে অর্ধেক পুড়ে যাওয়া সিগারেট। আলোটা ম্লান, কিন্তু তার চোখে চিন্তার রেখা স্পষ্ট। আজকের রাতটা তাকে কেমন যেন অস্থির করে তুলেছে। ঠিক তখনই ভেতর থেকে নরম পায়ের শব্দ শোনা গেল। শান্ত ধীরে ধীরে বারান্দার দিকে এগিয়ে এলো, তার মুখে ক্লান্তি, কিন্তু চোখে এক অনির্বচনীয় স্থিরতা। এসো শান্ত, বসো এখানে। জি আঙ্কেল। শান্ত ধীরে বসে পড়ল। দুজনের মাঝে এক নিস্তব্ধ দূরত্ব, যেখানে শব্দের থেকেও বেশি কথা বলছে নীরবতা। কিছুক্ষণ পর রায়হান ধোয়া ছেড়ে বললেন, আজ অনেক কিছুই ঘটলো, সবাই হয়তো ভুল করেছে, কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায়। তুমি কেমন আছো শান্ত? খুব কষ্ট পেয়েছো? আর না আঙ্কেল, আমিও অভ্যস্ত। মানুষ যতবার অপমানের মুখোমুখি হয় ততবার তার ভেতরের আগুন একটু একটু করে নিভে যায়। তুমি ঠিক বলছো, কিন্তু আজ তোমার প্রতি আচরণটা অন্যায় হয়েছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার পক্ষ থেকে। আপনি কেন ক্ষমা চাইবেন আঙ্কেল? যাদের চোখ শুধু ক্ষমতার চকচক মুখোশ দেখে তারা হৃদয়ের ভাষা বুঝে না। আজ তারা আমায় উপহাস করেছে, কিন্তু আমি জানি একদিন এই উপহাসই আমার পরিচয় হয়ে উঠবে। তোমার কথাগুলো অদ্ভুত শোনাচ্ছে শান্ত। তুমি এমনভাবে কথা বলছো যেন তোমার সামনে কোনো গোপন পথ খুলে আছে, যা আমরা কেউ দেখতে পাচ্ছি না। কখনো কখনো মানুষকে চুপ থাকতে হয় আঙ্কেল, কারণ কিছু সত্য কথা বলে ফেললে পৃথিবীটা মানতে পারে না। তুমি কি বলতে চাও? তোমার সম্পর্কে আমরা যা জানি সবটাই ভুল? ভুল বলবো না আঙ্কেল, বলবো অসম্পূর্ণ। মানুষ কখনো পুরো গল্পটা জানে না, শুধু সেই অংশটা দেখে যেটা সামনে রাখা হয়। তুমি জানো তো, আমি তোমাকে ছেলের মতো দেখি। যদি সত্যি কোনো বিপদ থাকো, যদি সত্যি কোনো বিপদে থাকো, আমি তোমার পাশে দাঁড়াবো। কিন্তু আমি জানতে চাই, আজ তুমি মোবারক মির্জার মুখে প্যারিস নামটি শুনে আমার থতমত খেয়ে গেলে কেন? কি ভেবেছিলে তুমি? কেউ লক্ষ্য করেনি? এমনি এমনি তো আর এত বড় ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি করিনি। কেউ লক্ষ্য রাগ করলেও আমি ঠিকই লক্ষ্য করেছি বিষয়টি। তুমি কি তাকে আগে চিনতে? শান্ত এক মুহূর্তের জন্য থমকে গেল,
তার চোখের ভেতর যেন কোনো দূর স্মৃতি ভেসে উঠল, আবার নিভেও গেল। সে মুখ নিচু করলো, তারপর খুব ধীরে বলল, আমি কাউকে চিনি না আঙ্কেল, কিন্তু মাঝে মাঝে কিছু মুখ অচেনা থেকেও অচেনা থাকে না। যেমন আপনি যদি সূর্যের দিকে একবার দেখান, চোখ পুড়ে যায়, কিন্তু তবুও আলোটা মনে থেকে যায়। তুমি জানো তো এই কথাগুলো রহস্য ভরা। তুমি কি বলতে চাও? তুমি আসলে যাকে আমরা ভাবছি সে নও। আমি কি সেটা বললে আজ রাতে বলে যাবে। তবে এটুকু বলি আঙ্কেল, যে ছেলেটাকে সবাই অকর্মা ভাবছে, সেই ছেলেটাই হয়তো একদিন এমন কিছু করবে যা এই বাড়ির ইতিহাস পাল্টে দেবে। রায়হান চৌধুরী স্থির হয়ে গেলেন। তার চোখে ধোয়া, কানে সেই শব্দ বাজছে, ইতিহাস পাল্টে দেবে। শান্ত উঠে দাঁড়ালো, নরম কণ্ঠে বলল, রাত অনেক হয়েছে আঙ্কেল, আপনি বিশ্রাম নিন। ভোরের আলোয় সবকিছু আবার পরিষ্কার হয়ে যায়, যদিও কিছু সত্য কখনো আলো আসে না। শান্ত ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। দূরে কোথাও ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই করছে। রায়হান চৌধুরী নিঃশব্দে তাকিয়ে রইলেন সেই অন্ধকারে মিলিয়ে যাওয়া ছেলেটার দিকে। তার মনে একটাই প্রশ্ন ঘুরছে, এই ছেলেটাকে সত্যি কে? শান্ত বারান্দায় একা বসে আছে, তার হাতে এক কাপ কালো কফি, চোখে এক অজানা চিন্তা। দূর থেকে মোবারক মির্জা তাকে লক্ষ্য করছে, একটি জানালার আড়াল থেকে। এই ছেলেটা সাধারণ না। চোখ এমন এক গভীরতা যা সাধারণ মানুষের মধ্যে থাকে না। আমি সেই দৃষ্টি দেখেছি, বিশ্বের সেরা ব্যবসায়ীদের চোখ। সেই মানুষদের চোখে যারা কোটি মানুষদের ভাগ্য করে দেয় আর ভেঙে দেয়। পরদিন সকালে মোবারক মির্জা নিজের রুমে বসে শান্ত সম্পর্কে খোঁজ নিচ্ছে। তার সামনে ল্যাপটপ খোলা, স্ক্রিনে কিছু মুখ ছিঁড়ে নেওয়ার চেষ্টা চলছে। স্যার, আমি শান্ত খানের ফাইলটা খুঁজে পেয়েছি। খুব সাধারণ একটা রেকর্ড। স্কুল, কলেজ, লোকাল, ছোট চাকরি, ব্যাংকের হিসাব প্রায় শূন্য। অসম্ভব। এমন চোখ, এমন ভদ্রতা, এমন মনোভাব কোনো সাধারণ মানুষের হতে পারে না। এই তথ্যগুলো সাজানো, সবই ছদ্মবেশ। মানে স্যার, সে নিজেকে লুকিয়ে রেখেছে। হ্যাঁ রুবেল, এই ছেলেটাই হয়তো সেই মানুষ। তুমি জানো না রুবেল, আমি যাকে ভাবছি যদি সত্যি এই ছেলেটা সেই হয়ে থাকে, তাহলে আমাদের সামনে একজন রাঘব বোয়াল নয়, বরং সে একজন নীল তিমি, যে সবকিছু নিজের গহ্বরে নিতে সক্ষম। কিন্তু আমি এখন পর্যন্ত এটা বুঝতে পারছি না সে কেন এতটা সহজ জীবনযাপন করছে। হুট করে যে এক রাতে নিখোঁজ হয়ে যায়, আর কেউ আর কখনো তার মুখ দেখেনি। শান্ত সেই সময় জানে না কেউ তাকে অনুসরণ করছে, কিন্তু তার মস্তিষ্ক সবসময় এক ধাপ এগিয়ে থাকে। বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে শান্ত নিজের প্রতিচ্ছবি দেখে নিঃশব্দে বলে, আমি শান্ত খান, একজন অকর্মণ্য ছেলে। এটাই সবাই বিশ্বাস করবে। এই নামের আড়ালে লুকিয়ে আছে যে মানুষটা, যে একসময় সারা দুনিয়ার বাজার দখল করেছিল। সে এখন শুধু এক ভুলে যাওয়া ছায়া। কিন্তু কেউ যদি আমার সেই ছায়ার ভেতর আলো খুঁজতে আসে, আমি তাকে অন্ধকারের ভেতরে হারিয়ে যেতে বাধ্য করব। দুপুরে হঠাৎ মোবারক মির্জা শান্তর সামনে এসে দাঁড়ায়। সবার সামনে নয়, একটি নির্জন করিডোরে। তুমি জানো, তোমার চোখ খুবই পরিচিত লাগে। তোমার হাসিটা, তোমার চলার ভঙ্গিটা, একজন মানুষের মতো যিনি একসময় পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। আপনি আবার শুরু করলেন স্যার। আমি বলেছি আমি সেই মানুষ নই। আমি তো কামাল খানের কর্মচারী মাত্র, যে সকালে কাজে যায় আর রাতে ক্লান্ত শরীরে ফিরে আসে। হয়তো, কিন্তু আমি যদি বলি তোমার হাতের আঙ্গুলের এই দাগটা ঠিক সেই জায়গায় যেখানে তিনি আঙ্গুল পুরাতন আঘাত পেয়েছিলেন। আপনার নজর সত্যি দাঁড়ালো স্যার, কিন্তু পুরনো কাহিনীকে জীবন্ত করতে গিয়ে যদি বাস্তবকে হারান, সেটা দুঃখজনক। সেদিন রাতে শান্ত নিজের ঘরে বসে এক অদ্ভুত শান্ত মুখে ল্যাপটপ খোলে, একটি এনক্রিপ্টেড প্রোগ্রাম চালু করে। তার অতীতের সব ডিজিটাল রেকর্ড ডিলিট করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তুমি জানতে চাও মুবারক মির্জা? ঠিক আছে, তোমাকে আমি অনুসন্ধানের সুযোগ দেব, কিন্তু প্রতিবার তুমি যেটা এগোবে
আমি তার থেকেও এক ধাপ দূরে চলে যাব। রাতের শেষে মোবারক মির্জা নিজের ঘরে বসে বলে, এই ছেলেটা যেন এক ধোঁয়াশা। প্রতিবার আমি তাকে চিনতে চাই, যে আরো অচেনা হয়ে যায়। তবু আমার মন বলে এই শান্তই সেই মানুষ যিনি একসময় কোটি কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, আর আজ নিজের পরিচয় গোপন করে এক সাধারণ ছেলের মতো বেঁচে আছেন। কেন শান্ত এমন জীবন বেছে নিয়েছে? কেন সে নিজের আসল পরিচয় লুকিয়ে রাখছে? আর মোবারক মির্জা, সে কি পারবে সেই ছায়ার ভেতর থেকে আলোকে চিনে নিতে? নাকি শান্ত আবারও ইতিহাসের মতো অদৃশ্য হয়ে যাবে অন্ধকারে? শান্ত জানালার পাশে দাঁড়িয়ে মোবাইলে একটি মেসেজ আসে, ফেজ 2 অ্যাক্টিভেটেড, আইডেন্টিটি লক কমপ্লিট। তার ঠোঁটের কোণে হালকা হাসি, একটা ঠান্ডা আত্মবিশ্বাসী বুদ্ধিদীপ্ত হাসি। প্রতিনিয়ত চলতে থাকে এক অদৃশ্য ঘাত প্রতিঘাতের খেলা মোবারক মির্জা ও শান্তর মাঝে। মোবারক যতই চেষ্টা করে শান্তর পরিচয় খুঁজে বের করতে, ততবারই সে ব্যর্থ হয়। প্রতিবার কোনো সূত্র মিললেও পরের মুহূর্তেই সেটা হারিয়ে যায়। শান্ত যেন ইচ্ছে করেই তার চারপাশে এক ধোঁয়াশার প্রাচীর তৈরি করেছে। মোবারক বুঝতে পারে এই ছেলেটা সাধারণ নয়, কিন্তু তার কাছে প্রমাণ নেই। কয়েক সপ্তাহ ধরে অনুসন্ধান চালিয়ে শেষে একদিন মোবারক হাল ছেড়ে দেয়, কিন্তু তবুও তার মনে এক প্রশ্ন দাউ দাউ করে জ্বলে। যদি আমি একবার সত্যিটা জানতে পারতাম, এই শান্ত আসলে কে? একদিন দুপুরে শান্ত গিয়ে পৌঁছায় তিলোত্তমা চৌধুরীর এনজিও অফিসে। তার মুখ শান্ত ভাব, কিন্তু চোখে গভীর নির্লিপ্ততা। রিসেপশনে বসা এক তরুণী তখন কিছু কাগজ সাজাচ্ছিল। আপনি কি বলতে পারেন ম্যাডাম, তিলোত্তমা চৌধুরী এখন ব্যস্ত আছেন? আমি ওনার সঙ্গে দেখা করতে এসেছি। ম্যাডাম এখন একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন স্যার, আপনি একটু অপেক্ষা করবেন? আমি যদি আপনার নাম জানতাম তাহলে জানাতে পারতাম ম্যাডাম কাকে দেখা দেবেন। আমার নাম মিস্টার শান্ত খান, আমি ম্যাডামের একমাত্র জামাই। তাকে ফোন করে বলুন তার জামাই দেখা করতে এসেছে। তিনি নিজেই আমাকে আসতে বলেছিলেন। শান্তর কথা শুনে রিসেপশনিস্ট হকচকিয়ে গেল। তিলোত্তমা চৌধুরী ও তার মেয়ে তমা, এরা যে এত সাধারণ একজন ছেলেকে জামাই হিসেবে মেনে নিয়েছে, এই কথাটা বিশ্বাস করা তার পক্ষে কঠিন ছিল। তবু অফিসের নিয়ম মেনে সে ফোন করল। আসসালাম ওয়ালাইকুম ম্যাডাম, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। কে দেখা করতে এসেছে? উনি নিজেকে আপনার জামাই বলে দাবি করছেন। যদি আমার একটু সন্দেহ হচ্ছে ম্যাডাম, উনি বলছেন ওনার নাম মিস্টার শান্ত খান। এই ছেলেটার সমস্যাটা কি? যেখানেই যায় সেখানেই পরিচয় না দিলে চলে না। এখন সবাই ভাববে আমি আমার মেয়েকে একজন একেবারে সাধারণ অকর্মণ্য লোকের সঙ্গে বিয়ে দিয়েছি। ডিসকাস্টিং। আচ্ছা, তাকে বলো আমি একটু পরেই আসছি, ততক্ষণ তাকে বসে থাকতে বলো। রিসেপশনিস্ট মাথা নেড়ে ফোন রেখে দেয়। স্যার, ম্যাডাম বলেছেন আপনি সামনের লবিতে অপেক্ষা করুন, তিনি একটু পরেই আপনার সঙ্গে দেখা করবেন। শান্ত কোনো কথা না বলে চুপচাপ গিয়ে এক কোণের সোফায় বসল। তার মুখে শান্ত গভীর এক স্থিরতা। অল্প কিছুক্ষণ পরেই মিটিং শেষ হয়। তিলোত্তমা চৌধুরীর কনফারেন্স রুম থেকে বেরিয়ে আসে বাংলাদেশের বেশ কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতা। তাদের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী জুবায়ের হোসেন, যিনি সমাজসেবী হিসেবে তিলোত্তমাকে তার দলে যোগ দেওয়ার প্রস্তাব দিতে এসেছিলেন। সবাই বিদায় নিচ্ছে এমন সময় জুবায়ের হোসেন দূর থেকে লক্ষ্য করলেন এক তরুণ ছেলেকে, মাথা নিচু করে বসে আছে কোণের সোফায়। অদ্ভুত এক পরিচিতি অনুভব হলো তার মনে। এক্সকিউজ মি, আমি কি আপনাকে আগে কোথাও দেখেছি? শান্ত ধীরে ধীরে মাথা তোলে। তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ, স্থির, যেন ছুরির মতো কেটে যায় জুবায়েরের ভেতর। সেই চোখের সামনে কয়েক মুহূর্তের জন্য জুবায়ের হোসেন নিস্তব্ধ হয়ে যায়। তারপর হঠাৎ মুখ ফ্যাকাশে হয়ে আসে, চোখ বড় হয়ে ওঠে। সে চিনে ফেলেছে মানুষটিকে। তার সামনে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তিটি যে একসময় বিশ্বের শীর্ষ ব্যবসায়ী ছিল, যার নাম শোনা মাত্র শেয়ার বাজার কেঁপে উঠত, যে হঠাৎ এক রাতে হারিয়ে যায় আর কেউ তার খবর পায়নি। আপনি
আপনি এখানে? কি বলছেন স্যার? আমার মতো এক সাধারণ মানুষকে আপনি চেনেন? আপনার মতো অসাধারণ মানুষ আমার মতো একজন অকর্মণ্যকে আপনি করে বলছেন? এই কথাই তো আমার হজম হচ্ছে না। শান্ত সেই ঠান্ডা মাপা কণ্ঠে এমন এক ক্ষমতা লুকিয়েছিল যা সাধারণ কেউ টের পায় না, কিন্তু জুবায়ের হোসেন তা পুরোপুরি বুঝে যায়। তার গলা শুকিয়ে যায়, সে থতমত খেয়ে ঢোক গিরে পড়ে। স্যার, আমি কি কোনো ভুল করেছি? আপনি রাগ করছেন কেন? আমি তো প্রথমে চিনতেই পারিনি। এমন একজন মহান ব্যক্তিকে এত সাধারণ পোশাকে দেখব, সেটা আমার কল্পনাতেও ছিল না। আমি দুঃখিত স্যার, আমি সত্যিই দুঃখিত। তিলোত্তমা চৌধুরী মিটিং শেষে শান্তকে বকাঝকা করার উদ্দেশ্যে বেরিয়ে আসছিল, কিন্তু সামনে যা দেখলো তা দেখে সে একেবারে থমকে দাঁড়ালো। পররাষ্ট্রমন্ত্রী জুবায়ের হোসেন, যে সাধারণত কাউকে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দেয় না, সে কিনা দাঁড়িয়ে একজন সাধারণ জামাইয়ের সামনে দুই হাত জোর করে ক্ষমা চাইছে। স্যার, আপনি আপনি কি করছেন? একজন সাধারণ বখাটে ছেলের সামনে এভাবে কথা বলছেন কেন? এতে আপনার মান সম্মান নষ্ট হবে। চুপ করুন মিসেস চৌধুরী। আপনি কাকে সাধারণ বলছেন জানেন? আপনি জানেন উনি কে? ওনার পরিচয় নিয়ে আপনার কোনো ধারণা নেই। তিলোত্তমা চৌধুরী স্তব্ধ, তার চোখে ভয় আর বিস্ময়ের মিশ্র প্রতিচ্ছবি। আর শান্ত, সে কেবল হালকা হাসত, একটা রহস্যময় শান্ত কিন্তু ক্ষমতাবান হাসি। সেই হাসির আড়ালে লুকিয়ে আছে এক অদৃশ্য পৃথিবী, যেখানে ক্ষমতা, প্রতিশোধ আর গোপন সাম্রাজ্য এখনো জেগে আছে, ঠিক আগের মতোই। জুবায়ের হোসেন যাওয়ার সময় শুধু তিলোত্তমা চৌধুরীকে একটি কথা বলে গেল, নিজের এনজিওটাকে বাঁচাতে চান, তাহলে নিজের বলা কথাগুলো ফিরিয়ে নিন। যাকে আপনি ছোট করে কথা বলছেন, সে যদি একবার চায়, এক নিমিষে আপনার এনজিওটাকে ধূলিসাৎ করে দিতে পারে। একটা কথা সবসময় মনে রাখবেন, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। মানুষ দেখতে সাধারণ হলেও তার কর্ম যে সাধারণ হবে, এমনটা ভাবার কিছু নেই মিসেস চৌধুরী। নিজের ভালো চান তো সামনের মানুষের পরিচয় জেনে তারপর তাকে নিরন্তব্য করবেন। ভালো থাকবেন, আসছি। কথাটা বলে জুবায়ের হোসেন একবার শান্ত চোখের দিকে তাকালেন, তারপর শুকনো গলায় এক ঢোক গিরে ধীরে ধীরে অফিস থেকে বেরিয়ে গেলেন। তিনি চলে যেতেই তিলোত্তমা চৌধুরী কিছুটা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলেন, তারপর বিরক্ত মুখে শান্তকে উদ্দেশ্য করে বললেন, এই ছেলে, তোমার সমস্যা কি? তুমি যেখানেই যাও সেখানেই নিজেকে আমাদের পরিচিত বলে দাবি করো কেন? কে বলেছিল তোমাকে অফিসে এসে নিজেকে আমার জামাই বলে পরিচয় দিতে? তোমার কি সেই যোগ্যতা আছে আমার জামাই হওয়ার? তুমি জানো আমার ক্ষমতা সম্পর্কে? ম্যাডাম, আপনি আমাকে নিজে ডেকেছিলেন, আমি আসিনি আপনার অনুমতি ছাড়া, তাই কথা বলার আগে একবার ভেবে বলবেন। আবার মুখে মুখে কথা বলছো? ফাজিল ছেলে কোথাকার! শিক্ষা তো কোনো কালই ছিল না, এখন সহবতগুলো হারিয়ে ফেলেছ। আর কিছুদিন পর তোমাকে খান পরিবারের ছেলে বলতে লজ্জা পাবে সবাই। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না ম্যাডাম, ওটা আমার পরিবার আর আমার ব্যাপার। আপনি বরং এইটা নিন, আপনার ফাইলটা আপনি ফেলে গিয়েছিলেন। শান্ত ধীরে ধীরে হাত বাড়িয়ে ফাইলটা তিলোত্তমা চৌধুরীর হাতে দিল, তারপর কোনো কথা না বলে সোজা পা বাড়ালো বাইরে। তিলোত্তমা চৌধুরী চুপচাপ তার পেছনের দিকে তাকিয়ে রইলেন, মনটা কেমন যেন কাঁপতে লাগলো। বারবার কানে বাজতে লাগলো জুবায়ের হোসেনের বলা সেই কথাগুলো, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। সে কি ভুল করছে? শান্ত কি আসলেই সাধারণ? যে ছেলেকে সে এতদিন অপমান করেছে, পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত তার সামনে দাঁড়িয়ে সম্মান জানায়, সেই ছেলেটার মধ্যে কি এমন আছে? এই ভাবনায় তিলোত্তমা চৌধুরীর বুকের ভেতর এক অজানা আতঙ্ক দৌড়া দিতে থাকে। আর এই মুহূর্তে শান্ত অফিস থেকে বেরিয়ে যায়, একবারও ফিরে তাকায়নি। যদি ফিরে তাকাতো তাহলে দেখতো পেছনে দাঁড়ানো তিলোত্তমা চৌধুরীর চোখে কেমন ভয়, কেমন অস্থিরতা। শান্ত সোজা গাড়ি চালিয়ে খান বাড়িতে ফিরে এলো। বাড়িতে ঢুকেই দেখে আজ এক অদ্ভুত উৎসবের আমেজ। চারদিকে রান্নার গন্ধ, কাজের লোকদের ব্যস্ততা, হাসির শব্দে মুখরিত বাড়ি। শান্ত অবাক হয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়, দেখে তার মা মীরা খান এবং চাচি নেহা খান নিজের হাতে রান্না করছেন।
এই দৃশ্য তার চোখে অবিশ্বাস্য মনে হয়। বিশেষ করে নেহা খানের মতো যিনি রান্নাঘরে ঢোকেন না, তিনি আজ নিজের হাতে রান্না করছেন। শান্ত হেসে এগিয়ে যায়, মায়ের পেছন থেকে জড়িয়ে ধরে গায়ে আলতো চুমু খেয়ে বলে, আম্মু, আজ কি বাড়িতে কোনো অনুষ্ঠান নাকি? এত বড় আয়োজন দেখে তো মনে হচ্ছে কেউ আসছে। অবশ্যই অনুষ্ঠান হচ্ছে, কারণ 4 বছর পর আজ আমার কলিজার টুকরা, আমার একমাত্র ছেলে নেহাল খান দেশের মাটিতে পা রাখছে। তার জন্য এই ছোটখাটো আয়োজন কিছুই না। নেহাল দেশে আসছে, এই কথা শুনে শান্তর মুখের রং পাল্টে গেল। কারণ সে জানে আজ নেহাল ঘরে পা রাখার পর থেকেই সবাই তাকে ছোট করবে, তুলনা করবে, অপমান করবে। তার বুকের ভেতর হালকা কষ্ট জমে উঠল। মীরা খান সেটা টের পেলেন, তাই তিনি কোমল কণ্ঠে বলেন, বাবা, কাল তো তোমার কোথাও যাওয়ার কথা ছিল না? তোমার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছো? আজ আমি একটু ব্যস্ত আছি, না পারলে আমি রাতে করে দেব। তোমার ট্রেন কয়টায় রে বাবা? প্রয়োজন নেই আম্মু, তুমি সারাদিন অনেক খেটেছো, বিশ্রাম নাও, আমি নিজেই করে নেব। আর চিন্তা করো না, কাল সকালে 6টার ট্রেন। তোর সকালে ট্রেন মানে কি? আজ 4 বছর পর আমার ছেলেটা দেশে ফিরছে, আর তুই তার বড় ভাই হয়ে দেখা না করে কোথায় যাবি? তুই কোথাও যেতে পারবি না। এখনই বাজারে গিয়ে নেহালের পছন্দের মিষ্টিগুলো নিয়ে আয়। আশ্চর্য, তোমার ছেলে পছন্দের খাবার আমি কেন কিনতে যাব? বাড়িতে তো মানুষ, তোদের কাউকে বলো। আমি এখন কোথাও যেতে পারবো না, আমার কাল সকালে ট্রেন, কাপড় গুছাতে হবে। দেখেছো ভাবি তোমার ছেলের কথা? বড়দের সঙ্গে কেমন করে কথা বলে দেখো তো। আমি কি এমন কিছু বলেছি? নেহাল তো তার অপরিচিত নয়, তার ছোট ভাই। ভালোবাসা দিয়েই তো বলেছিলাম। আর সে কিভাবে কথা শোনাচ্ছে, বাড়ির সবাইকে বিরক্ত করে রেখেছে, তার উপর এখন এমন ধৃষ্টতা। মীরা খান চুপচাপ ছেলের মুখের দিকে তাকালেন। শান্তর মুখে কোনো রাগ নেই, শুধু নীরবতা। এই নীরবতাই তার মাকে কষ্ট দিল। তিনি বুঝলেন শান্তর মন ভীষণ খারাপ হয়েছে, তাই তিনি আর এক মুহূর্ত তাকে রান্নাঘরে দাঁড়াতে দিলেন না, চুপচাপ ঘরে পাঠিয়ে দিলেন। শান্ত ঘরে ঢুকে দেখে তমা আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে। শান্ত একবার তাকিয়ে চুপচাপ পাশের বেড থেকে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। তমা লক্ষ্য করল আজ শান্ত স্বাভাবিক নেই, প্রতিদিনের মতো চঞ্চল নয়, যেন কোথাও হারিয়ে গেছে। তার মনে প্রশ্ন জাগল, সে কি কাউকে কিছু বলেছে শান্তকে, নাকি বাইরে কেউ কিছু বলেছে? তমা জানে সে শান্তকে প্রায়ই অপমান করে, কিন্তু ইচ্ছে করে নয়। সে চায় শান্ত কিছু একটা করুক, নিজের অবস্থান তৈরি করুক, তাহলে সে গর্ব করে বলতে পারবে এটাই আমার স্বামী। কিন্তু শান্ত কিছুই করে না, শুধু নীরব থাকে। তবুও অন্য কেউ যখন শান্তকে অপমান করে তখন তার বুকটা জ্বলে যায়। আজও তাই তার ভেতর অজানা কষ্ট। এমন সময় ওয়াশরুমের দরজা খুলে গেল। শান্ত বেরিয়ে এসে দেখে তমা এখনো আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার ভ্রু কুঁচকে গেল। সে জিজ্ঞেস করল, কি হলো এভাবে তাকিয়ে আছো কেন? কিছু বলবে? আমি কিছু বললে তুমি তা শুনবে? তোমার কেন মনে হয় আমি শুনবো না? আজ পর্যন্ত এমন কোনো কথা আছে যা তুমি বলেছো আর আমি শুনিনি? এখন পর্যন্ত শুনেছো বলেও তো এমন কিছু মনে পড়ছে না। আচ্ছা, বাদ দাও, তোমার সঙ্গে এখন তর্ক করতে ইচ্ছে করছে না। আমি কিছু বললে তোমার কাছে তর্ক মনে হয়, তাই না? ঘরের ভেতর আবার নেমে এলো নীরবতা। বাইরের উৎসবের শব্দ, কিন্তু ঘরের ভেতরে শান্তর মনে ঝড়ের গুঞ্জন, অদৃশ্য অথচ গভীর। কারণ কেউ জানে না এই শান্ত আসরে কতটা নীরব আগুনের আবরণে ঢাকা এক বিশ্বসেরা মানুষ। বিকেল 6টার সময় কাল বাড়ির সামনে এসে দাঁড়ায় কালো রঙের একটি দামি BMW গাড়ি, যেখান থেকে নামলো নেহাল খান। 4 বছর পর দেশের মাটিতে পা রাখছে সে। চারিদিকে সাংবাদিক, ক্যামেরার ফ্ল্যাশ, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের কোলাহল, যেন কোনো তারকা দেশে ফিরেছে। গাড়ি থেকে নামতেই কামরুল খান আর নেহা খান ছেলেকে জড়িয়ে ধরেন। নেহা খানের চোখে গর্ভের ঝিরি, যেন সে সারা দুনিয়াকে বলতে চায়, দেখো, এ আমার ছেলে, আমেরিকান ইউনিভার্সিটির সেরা গ্রাজুয়েট, মাল্টিন্যাশনাল কোম্পানির ভাইস প্রেসিডেন্ট।
বাড়ি আলোয় ঝলমল করছে। গেটের সামনে ফুল, বেলুন, ব্যানারে ওয়েলকাম হোম নিহাল সকলেই দাঁড়িয়ে আছে। কামাল খান, মীরা খান, শান্তা, তমা, এমনকি কাজের লোকেরাও। দেখেছো ভাবি, আমার ছেলেটা কি স্মার্ট হয়েছে, ঠিক বাবার মতো রূপ, তার উপর বিদেশ ফেরত ভাব। আমাদের পরিবারের গৌরব ফিরিয়ে আনবে এই ছেলেটা। আমার বিশ্বাস ও আমাদের ব্যবসার নতুন অধ্যায় খুলবে। আর দেখো কামাল ভাই, আপনার মতো ভাই থাকলে এমন ভাতিজা না হলে কি হতো। অবশ্যই কামরুল, নেহাল এখন আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করেছে। আমার নিজের ছেলেকে তো আমি বলি একটু নেহালের মতো হও, শিখে নাও, কিন্তু ও তো সারাক্ষণ নিজের মতো চুপচাপ থাকে। কামালের কথায় হালকা বিদ্রুপ মিশে আছে। তার চোখ একবার শান্তর দিকে যায়, শান্ত কিছু বলে না, শুধু মৃদু হাসে। কিন্তু মীরা খানের চোখে ব্যথা জমে ওঠে। শান্ত, যাও বাবা, নেহালের লাগেজগুলো ভেতরে রেখে দাও। না ভাবি, ওসব ছোঁয়ার দরকার নেই। আমার ছেলে এত কষ্ট করে এসছে, তার জিনিসপত্র কে যেন না নষ্ট করে ফেলে। ওর জিনিস ওর মতো ক্লিন হ্যান্ডে থাকা দরকার। বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। শান্ত কিছু না বলে লাগেজের দিকে না গিয়ে চুপচাপ সরে গেল ঘরের ভেতরে। মীরা খান তাকিয়ে রইলেন, তার চোখে অব্যক্ত দুঃখের ছায়া। ডাইনিং টেবিলে সবাই বসেছে, টেবিল ভর্তি খাবার, বিরিয়ানি, রোস্ট, কাবাব, ডেজার্ট, বিদেশি ডিশ। নেহা খান সবার সামনে নিজের হাতে নেহালকে পরিবেশন করছে। নেহাল, এটা তোর পছন্দের, মনে আছে আমেরিকায় যাওয়ার আগে আমি তোকে বলেছিলাম ফিরে এসে এই খাবারটাই খাওয়াবো? অবশ্যই মনে আছে মা, এটা খাওয়া মানে আমি ঘরে ফিরেছি। এই তো আমাদের খান পরিবারের গর্ব। একদিকে বিজনেস ক্লাসের ডিগ্রি, অন্যদিকে পরিবারের প্রতি ভালোবাসা। এমন ছেলে আর কোথায় আছে? সবাই হাসছে, আনন্দ করছে। শুধু শান্ত চুপচাপ প্লেটের দিকে তাকিয়ে আছে। তার পাশে বসে তমা লক্ষ্য করছে আজ শান্তর চোখে কেমন যেন অন্যরকম নীরব আগুন। তুমি খাচ্ছ না কেন? সবাই হাসছে, কথা বলছে, তুমি এমন চুপ কেন? সবাই তো খুশি তমা, আমি না থাকলে কারো কিছু কমবে না। কখনো কখনো নিজের উপস্থিতি না বুঝে ভালো। তুমি এমন করো না, সবাইকে তাদের মতো থাকতে দাও, কিন্তু তুমি নিজের জন্য থেকো না। নিজের জন্য? নিজেকে আমি অনেক আগেই হারিয়েছি তোমা। এখন শুধু শান্ত নামে একটা মানুষ বেঁচে আছে, যার কাজ হলো নীরবে সবাইকে খুশি হতে দেখা। সবাই ড্রয়িং রুমে। নেহাল আমেরিকায় অভিজ্ঞতা কোম্পানির প্রজেক্ট আর গাড়ির কথা বলছে। সবাই মুগ্ধ হয়ে শুনছে, বিশেষ করে কামাল ও কামরুল খান। দেখো কামাল ভাই, আমাদের পরিবারের ভবিষ্যৎ ওর হাতেই। নেহাল এখন চাইলে দেশের শীর্ষ 10 কোম্পানির মধ্যে একটা গড়ে তুলতে পারি। তুমি ঠিকই বলেছ, এমন ভাতিজা পেয়ে আমি গর্বিত। এই ছেলেটা একদিন পুরো দেশের নাম উজ্জ্বল করবে। তবে কিছু লোক আছে যারা সারাদিন ঘরে বসে শুধু স্বপ্ন দেখে, কাজ কিছুই করে না। চাচা, দয়া করে সবাই এক একজনের মতো করে এগোয়। ভাইয়া হয়তো অন্যভাবে কিছু করছেন, আমরা এখনই বিচার করব কেন? নেহালের কথা শুনে কামাল খান থমকে গেলেন। ঘরে এক মুহূর্তের নীরবতা। শান্ত মাথা নিচু করে বসে রইল, মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখের কোণে এক ফোঁটা জল ঝিকমিক করল। মীরা খান সেটা দেখেই চুপচাপ তার হাতটা ধরেন। সবাই ঘুমিয়ে পড়েছে। শান্ত একা বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতে এক কাপ কফি। দূরে নেহাল নিজের ঘরে হাসছে, কারোর সঙ্গে ভিডিও কল করছে। শান্ত নিঃশব্দে বলে, দেখো কেমন সহজে সবাই বিচার করে। তারা ভাবে আমি কিছু নই, কিন্তু সময় একমাত্র সাক্ষী হবে যে মানুষটাকে তারা অবহেলা করেছে, কাল সেই মানুষটাই তাদের ভাগ্যের দিকে পাল্টাবে। তার চোখের দৃষ্টি তখন অদ্ভুত ঠান্ডা। একটা নীরব ঝড় তৈরি হচ্ছে তার ভেতরে। আর দূরে কোথাও মোবারক মির্জা নিজের গাড়িতে বসে শান্তর ছবিটা বড় করে দেখছে। এই ছেলেটা, এটাই কি সে?
যে মানুষটাকে গোটা কর্পোরেট দুনিয়া খুঁজছে। নিহালের আগমনের পর খান মেনশনের চারদিক হাসি আনন্দে মুখরিত, কিন্তু বাড়ির এক কোণে শান্ত নীরবতা যেন সেই আনন্দের মাঝেও কেমন একটা ছায়া ফেলে রেখেছে। বাইরের সবাই নেহালের প্রশংসায় পঞ্চমুখ, আর ভেতরে বারান্দার অন্ধকারে বসে আছে সেই শান্ত, যে নিজের নীরবতা দিয়ে পুরো পৃথিবীকে হারাতে পারে, তবু কারোর সামনে একটা শব্দও করে না। সকালের আলোয় ভরে উঠেছে খানবাড়ি। নেহা খান ব্যস্ত নেহালের সঙ্গে, তারা নাস্তা, তার সময়, তার গল্প। মীরা খান রান্নাঘরে শান্তভাবে সব সামলাচ্ছেন। শান্ত নাস্তা শেষ করে বের হতে গিয়েই দেখে গেটের সামনে একটা কালো এসইউভি দাঁড়ানো। ড্রাইভারের সিটে একজন মানুষ বসে, মুখে সানগ্লাস, হাতে সিগারেট। শান্ত একবার চোখ তুলে তাকালো, চোখে পড়ল মোবারক মির্জা। এই ছেলেটার মধ্যে কিছু আছে। যেভাবে সে কথা বলে, যেভাবে হাঁটে, সাধারণ মানুষ এমন হতে পারে না। শান্ত কিছুক্ষণ তাকিয়ে থেকে হালকা হাসল, তারপর পকেট থেকে ফোন বের করে একটা নাম্বারে কল দিল। রাহান, অফিসের সিকিউরিটি লকটা একটু চেক করে তো। গত 2 দিন ধরে কে কে আমাদের রিসেপশন বা পার্কিং এ গুড়গুড় করেছে। একটা কালো এসইউভি, গ্লাস পুরো টিন্টেড। রাহান শান্তর ডান হাত, একেবারে গোপন দায়িত্ব থাকে। সে জানে না, সে ভেবে নেবে রাহান তার ড্রাইভার বা পুরনো বন্ধু, কিন্তু বাস্তবে রাহান এসকে গ্রুপ ইন্টারন্যাশনালের সিনিয়র অপারেটিভ, আর এই এসকে গ্রুপের আসল মালিক নিজেই। অন্যদিকে মোবারক মির্জা নিজের কেবিনে বসে শান্তর ফাইল ঘাটছে। তার সামনে 3টা ছবি, একটা এনজিওর মিটিংয়ে শান্ত, একটা খান ম্যানশনে নিহালের পাশে, আর একটা বিদেশের এক সম্মেলনে একজন মুখোশধারী বিলেনিয়র ব্যবসায়ী, নাম মিস্টার এসকে। এই দুজনের মুখে আশ্চর্য মিল। এটা কি কাকতালীয় নাকি ইচ্ছাকৃত? যদি এই শান্তই হয় মিস্টার এসকে, তাহলে আমি এখন এমন এক খেলা খেলতে যাচ্ছি যেখানে পা রাখলেই আগুন ধরবে। সে ফোন তুলে কারোর সঙ্গে কথা বলল। সোহেল, তুমি আজ রাতেই খান ম্যানশনের আশেপাশে নজর রাখবে, বিশেষ করে শান্ত খানের চলাফেরার ট্র্যাক করবে। আমি জানতে চাই সে কার সঙ্গে দেখা করে কোথায় যায়। সন্ধ্যায় নিহাল তার বন্ধু বান্ধবদের নিয়ে পার্টিতে গেছে। বাড়ি প্রায় খালি। মীরা খান ক্লান্ত ঘরে গেছে। শান্ত তখন ছাদের উপর দাঁড়িয়ে চোখ রাখছে শহরের আলোয়। হঠাৎ নিচে গেটের সামনে একটা ছায়া নামলো। শান্ত ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামলো, সোজা গেল বাগানের দিকে। সেখানে দাঁড়িয়ে সোহেল, মোবারকের লোক। তোমার বসকে বলো আমাকে দূর থেকে দেখা বন্ধ করতে, কারণ আমি চাইলেই কাল সকালেই তার পুরো সাম্রাজ্য জিরো ব্যালেন্সে চলে যাবে। স্যার, আপনি জানলেন কিভাবে? আমি যে মানুষটা ছায়াকেও চেনে, তার কাছ থেকে ছায়া লুকানো যায় না। এখন যাও, এটার প্রথম ও শেষ সতর্কতা। সোহেল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর পেছন ফিরে দৌড়ে চলে যায়। শান্ত ধীরে ধীরে আকাশের দিকে তাকায়। চোখে কোনো রাগ নেই, শুধু ঠান্ডা শান্ত আগুন। মোবারকের হাতে সোহেলের রিপোর্ট। সে পরে হেসে ফেলল। তাহলে আমার অনুমান ভুল ছিল না। তুমি সত্যি সেই মানুষ যাকে পুরো কর্পোরেট দুনিয়া খুঁজছে। ঠিক আছে শান্ত খান, এখন খেলা শুরু। দেখি কে আগে কার মুখোশ খুলে দেয়। ওদিকে শান্ত নিজের রুমে ফিরে এসে টেবিলের উপর একটা ছোট চিপ ড্রাইভ রাখলো। তার মধ্যে মোবারকের কোম্পানির সব আর্থিক লেনদেনের নথি, যেন সে আগেই প্রস্তুত ছিল এই দিনের জন্য। শান্ত ধীরে বলে উঠল, তুমি আমাকে খুঁজতে শুরু করেছো মুবারক মির্জা, কিন্তু আমি যে খেলা খেলি সেখানে শুরু আর শেষ দুটি আমার হাতে। নেহাল খুশি মুখে উপরে তার ঘর থেকে ল্যাপটপটি হাতে নিয়ে দৌড়ে বসার ঘরের দিকে এগিয়ে আসে এবং বাড়ির সবাইকে ডাকতে থাকে। নেহালের উত্তেজিত ডাক শুনে সবাই তাদের নিজ নিজ রুম থেকে বেরিয়ে আসে। বসার ঘরের সবাই এসে জড়ো হলো। নেহাল হাসি মুখে উচ্ছ্বাসে বাবা, বড় চাচা কামরুল খান এবং মামা কামাল খানের দিকে এগিয়ে গেল। বাবা, চাচু, দেখো, আমি ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছি। এটা পুরো বিশ্বের মানুষের স্বপ্ন। আজ সেটা আমার পূরণ হয়েছে।
আমি অনেক খুশি। বাবা এবং চাচু আমাকে কি অ্যাওয়ার্ড দিতে চলেছেন? কে দিবে? নেহাল? বড় চাচু বিশ্বসেরা বিজনেস ম্যানেজমেন্ট স্টুডেন্টের অ্যাওয়ার্ড দিবে। বিশ্বসেরা তরুণ ব্যবসায়ী যিনি তার উদ্যোগ, পরিশ্রম এবং চেষ্টায় বিশ্বের সাম্রাজ্য গড়েছেন। এসকে গ্রুপ অফ ইন্টারন্যাশনালের নির্মাতা মিস্টার এসকে, যিনি পুরো বিশ্বের তরুণদের আইডল। সে নিজে প্রচেষ্টা করে মাত্র কয়েক বছরে পৃথিবীতে নিজের অবস্থান তৈরি করেছে, যার জন্য বিশ্বের রাষ্ট্রপতি, মন্ত্রীরা তার সঙ্গে দেখা করতে লাইনে দাঁড়ায়। তাও সবসময় সুযোগ পায় না। কিন্তু আমার ভাগ্য, আমি তার হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করতে চলেছি। কি বলছো বাবা তুমি? সত্যি? আজকে বাবা হিসাবে আমি গর্বিত। ভাইয়া, তুমি দেখেছো আমার ছেলের অর্জন? আমার ছেলে আমাদের মান ও সম্মান উজ্জ্বল করলো। দেখতে হবে না ছেলেটি কার? আজকের দিনে সে খান পরিবারের যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের সম্মানের শীর্ষে নিয়ে গেছে। তোমার জন্য অনেক শুভকামনা রইল দয়াল বাবা। এভাবেই সবাইকে মুখ উজ্জ্বল করতে থাকো। অভিনন্দন ভাইয়া, তোমার এই উত্তম সাফল্যের জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে। যাক, অন্তত একজন সফলতা অর্জন করেছে, যার জন্য বাহিরের মানুষ বলতে পারবে খান পরিবারের একজন যোগ্য পুরুষ রয়েছে। তমা তার কথাগুলো শান্তর দিকে তাকিয়ে বলল। শান্ত বুঝতে পেরেছিল কিন্তু চুপচাপ থাকলো। মনে মনে বলল, আল্লাহ তোমাদের এই উদ্দীপনাটুকু বাঁচিয়ে রাখুক আজীবন। এই বলে শান্ত নেহালকে অভিনন্দন জানিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। তমা ও শান্তর পিছু পিছু ঘরে চলে গেল। শান্ত চলে যাওয়ার পর নেহা খান সকলকে উদ্দেশ্য করে বললেন, দেখেছো ছেলের অ্যাটিটিউড এখনো ঠিক আছে। মুহূর্তের মধ্যেই জানা গেল নেহার খান খান পরিবারের ছোট ছেলে, বিশ্বসেরা বিজনেস ম্যানেজমেন্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডে মনোনীত। এবার অ্যাওয়ার্ড গ্রহণ করবেন মিস্টার এসকে এর হাত থেকে। এসকে এর ব্যস্ত যে এক সেকেন্ডও অকারণে নষ্ট করেন না। এই খবর প্রকাশ হতেই পুরো দেশের প্রেস নেহালের বাড়িতে হাজির। প্রথমে সবাই হতভাগ্য হলেও বুঝতে পারে তাদের উপস্থিতি নেহালের অর্জনকে স্বীকৃতি দেওয়ার জন্য। প্রেসের লোকজন ভেতরে প্রবেশ করে এবং একে একে নেহালের সাক্ষাৎকার নিতে থাকে। নেহাল, আপনার এই সাফল্য ও অর্জনের পিছনে রহস্য কি? আমার এত বড় অর্জনের পেছনে অবশ্যই একনিষ্ঠ অধ্যবসায় এবং পরিশ্রম। যদি আমি চেষ্টা না করতাম, অধ্যবসায় দেখাতাম, এই সাফল্য আসতো না। আমার সফলতার পেছনেই শুধু আমার প্রচেষ্টা ও অধ্যবসায়। তাহলে আপনার সঙ্গে কেউ ছিল নাকি যারা আপনাকে সাহায্য করেছে, পরিশ্রম করেছে? না, একদমই নয়। আমার পরিবার আমাকে সুযোগ দিয়েছে, তবে আমি নিজে চেষ্টা করেছি। আমরা দুই ভাই। আমি নিজের অধ্যবসায় দিয়ে প্রথমে দেশে বিভিন্ন বোর্ড পরীক্ষায় সাফল্য অর্জন করেছি। এসএসসি, এইচএসসি সব কিছুতে নিজের যোগ্যতা প্রমাণ করেছি। এরপর বিদেশে পড়াশোনা ও স্কলারশিপে সুযোগ পেয়েছি। সেখানে নিজের অবস্থান এত শক্তভাবে তৈরি করেছি যে বিশ্ব আমাকে সম্মান করে। আমার বড় ভাই কখনো চেষ্টা করেনি। সে এখনো পরিবারের সঙ্গে বাংলাদেশে রয়েছে। নেহালের এই বক্তব্য যে শুধু নিজেকেই দায়ী করছে, পরিবারের অবদান উল্লেখ করেনি, শান্ত খুব ভালোভাবে বুঝতে পারল। শান্ত এবং মীরা দেখল নেহাল শুধু নিজের গৌরব দেখালো, ফলে পরিবারের সদস্যরাও ছোট মনে করছে নিজেদের। চাচি, তোমার শিক্ষিত ছেলে পুরো ইন্টারভিউতে আপনাদের অবদান ভুলে গেছে, একবারও আপনাদের নাম উল্লেখ করেনি, আপনাদের পরিচয় সবাইকে দিতে পারেনি। এই যদি শিক্ষার এবং অর্জনের নাম হয়, তাহলে আমার ভাইয়া অশিক্ষিত হলো ঠিক আছে, এজন্য আমরা গর্বিত। শান্ত যে নেহা খানকে বুঝিয়েছে তা নেহা ভালোভাবেই বুঝতে পারো। নেহালের একচেটিয়া স্বার্থপরতা কামাল, কামরুল এবং নেহা সবাইকে কষ্ট দিল, কিন্তু শান্ত ও মীরা এই অহংকারের মধ্যেও ধৈর্য ধরে রেখেছে। তমা শান্তর পিছু পিছু ঘরে এসে দরজাটা আস্তে বন্ধ করে দিল। আগামীকাল আমার বান্ধবীর কন্যার গায়ে হলুদ, আমি সেখানে যাব, কিন্তু আমার একটা হিরের নেকলেস লাগবে। কোথায় পাবে, কিভাবে পাবে আমি জানি না,
তবে তোমাকে সেটা ব্যবস্থা করতে হবে। আমি এবার আমার বাবা মা কিংবা শ্বশুর বাড়ি থেকে এটা চাইবো না, তোমাকেই দিতে হবে। নিজেকে তো খুব আমার স্বামী বলে দাবি করো, তাই না? তাহলে প্রমাণ দাও। যদি এবার আমার এই সামান্য আবদার রাখতে না পারো, তাহলে কখনো নিজের মুখে স্বামী বলবে না আমাকে। আর যদি না পারো, তাহলে আমি রাহুলের কাছ থেকে সেই হার গ্রহণ করব, যে হার সে আমাকে বিয়ের আগে উপহার দিতে চেয়েছিল। বিয়ের আগে থেকে সে আমাকে ভালোবাসতো, কিন্তু আমি পাত্তা দেইনি। তারপর বাবা আমাকে জোর করে তোমার মতো এক অযোগ্য মানুষের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। আমার জীবনটা পুরোটাই নষ্ট করে দিলেন। আমি আল্লাহর কাছে কি ক্ষতি করেছিলাম, যার জন্য এমন একজনকে স্বামী হিসেবে পেলাম, যে আমার সামান্য শখ পূরণ করতে পারে না। এবার তোমার সামনে সুযোগ। তুমি যদি আমার এই ছোট্ট ইচ্ছাটা পূরণ করতে না পারো, তাহলে কখনো আমার সামনে মুখ দেখাতে আসবে না। আমি আর কখনোই এই ঘরে ফিরবো না। তোমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যাব। তমা, তুমি যা বলছো একবারও ভেবে দেখেছো? আমি ভেবেই বলেছি, একদম সুস্থ মস্তিষ্কে। কিন্তু এক রাতে আমি হীরের হার আনবো কিভাবে? সেটা তোমার ব্যাপার। বিয়ের সময় তো আমি তোমাকে জোর করিনি, তুমি নিজেই চেয়েছিলে এই সম্পর্ক। তাহলে এখন নিজের স্ত্রী হিসেবে আমার দায়িত্ব নিতে পারবে না কেন? যদি না পারো, তাহলে বিয়ে করলে কেন? আর যদি আমি তোমাকে সেই হীরের হারটা এনে দিতে পারি? যদি তুমি কারো সাহায্য ছাড়া নিজের যোগ্যতায় আমাকে হীরের হার উপহার দিতে পারো, তাহলে সারা জীবন তোমার লক্ষ্মী বউ হয়ে থাকবো। তুমি যা বলবে তাই করব, মন থেকে তোমাকে স্বামী হিসেবে মেনে নেব। কিন্তু যদি না পারো, তাহলে তাহলে আমি তোমাকে সারা জীবনের জন্য মুক্ত করে দেব। তবে একটা কথা মনে রেখো, তোমার হাত থেকে এত সহজে আমি দূরে চলে যাব না। কারণ যেদিন তোমাকে বিয়ে করেছি, সেই দিনই মন থেকে তোমাকে নিজের মানুষ হিসেবে গ্রহণ করেছি। তোমার সব চাওয়া পূরণ করার জন্য জীবন বিলিয়ে দেব, তারপরও তোমাকে হারাতে দেব না, প্রমিস করছি। কথাটি বলে শান্ত চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। শান্তর পেছন দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তমা। তার মস্তিষ্কে বারবার বাজতে লাগলো শান্তর বলা শেষ কথাগুলো। আমি তোমাকে হারাতে দেব না। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই, শান্ত এখনো ফেরেনি। তোমার মন কেমন অস্থির হয়ে উঠছে। শান্ত কি পারবে, নাকি সত্যিই আমাকে ছেড়ে চলে যেতে হবে? এসব ভাবতে ভাবতে কখন যে তোমার চোখ লেগে এলো সে টেরই পেল না। অল্প কিছুক্ষণ পর দরজার শব্দে তোমার ঘুম ভাঙল। দরজার পাশে দাঁড়িয়ে শান্ত, হাতের আঙুলে ক্লান্তি, চোখে এক অদ্ভুত দৃঢ়তা। শান্ত আস্তে ঘরে ঢুকলো। তাকে দেখে তমা গুটি গুটি পায়ে এগিয়ে এলো। কি হলো, এনেছো নাকি আমাকে এখনই ব্যাগ গুছিয়ে চলে যেতে হবে? তুমি কি সত্যি এতটা শখ করে আমার জীবন থেকে চলে যেতে চাও? চাই না হারিয়ে যেতে, কিন্তু তুমি তো আমাকে বাধ্য করছো, তাই না? তাহলে দাও, হারটা আমার হাতে দাও। তোমার এই স্বপ্ন কখনো পূরণ হবে না বউ। তোমাকে আমি আমার জীবন থেকে হারাতে দেব না, এটা মনে রেখো। এই কথা বলে শান্ত পকেট থেকে একটি ছোট্ট নরম বক্স বের করলো। তারপর আস্তে করে তোমার হাতে রাখলো। হঠাৎ হাতের উপর ভারী কিছু অনুভব করে তোমার অবাক হয়ে তাকালো। একটি সুন্দর গয়নার বক্স। 3-4 মুহূর্ত সে বক্সটা উল্টে পাল্টে দেখলো। তারপর ধীরে ধীরে খুললো ঢাকনাটা। বক্সের ভেতরে ঝলমল করছে কালো ও নীল রঙের আসল ডায়মন্ডের নেকলেস, যার আন্তর্জাতিক বাজার মূল্য অন্তত 100 কোটি টাকা। তমা বক্সটি হাতে নিয়ে হতভম্ব হয়ে গেল। মুহূর্তেই তার চোখে অন্ধকার নেমে এলো। সে প্রায় পড়ে যাচ্ছিল। শান্ত দ্রুত এগিয়ে এসে তাকে ধরে ফেলল। শান্ত তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলো। তমা একবার হীরের হারটার দিকে তাকালো, একবার শান্তর মুখের দিকে। তার চোখে মুখে অবাকতা আর বিস্ময় ছেয়ে গেল। শান্ত, তুমি তুমি এটা কোথা থেকে পেলে? তমা চোখ বড় করে তাকিয়ে আছে। তার হাতে হীরের হার, তার সামনে দাঁড়িয়ে শান্ত নিঃশব্দে তাকিয়ে আছে। তার ঠোঁটে কোনো হাসি নেই, কেবল চোখে এক অদ্ভুত স্থিরতা। তমা হীরের ঝলমলে আলোর দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, শান্ত কি সত্যি এমনটা করতে পারবে? এত মূল্যবান হার এত ছোট সময়ের মধ্যে।
কি অসাধারণ মানুষ! কিভাবে এত সহজে সব সমাধান করতে পারে? সে কি সত্যিই এত নিখুঁত? শান্ত চুপচাপ তমার দিকে তাকিয়ে এলো। তমা অনুভব করলো তার পাশ দিয়ে শীতল বাতাস বইছে, আর মনে হচ্ছে শান্ত তার অদৃশ্য সুরক্ষা জাল ফেলে রেখেছে। তমা, তুমি অবাক হও, চিন্তা করো না। এই হারটা শুধু তোমার জন্য, শুধু তোমার স্বপ্ন পূরণের জন্য। আমি চাই তুমি হাসবে, খুশি থাকবে। শান্ত, তুমি কি সত্যি, তুমি কি নিজেই? আমি ঠিক আমার মতোই, শুধু তোমার জন্য। তমা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তার মনে এক অদ্ভুত অনুভূতি, শান্তের স্বাভাবিকতা, তার নিঃশব্দ প্রভাব এবং সেই শান্ত চুপচাপ শক্তি যে তার জীবন পুরোটা বদলে দিতে পারে। হঠাৎ তমার চোখে পড়ল হীরের ঝলমলে হার। সেটাকে স্পর্শ করলো আর ভাবলো এত মূল্যবান হার, অথচ শান্ত এই সব দিয়ে আমার সামনে আসছে। সে কি সত্যি সব কিছুই পারে? শান্ত শুধু প্রেমিক নয়, সে একজন নীরব প্রতিভা, এক শক্তি যার কাছে কেউ সামান্য নয়। আমি কি সত্যিই তাকে পুরোপুরি বুঝতে পারবো? তমা হীরের হার হাতে ধরে একটু উঁচু করে দেখল, তারপর শান্তর দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, শান্ত, তুমি ওই হারটা আমাকে দিয়ে যাও, কিন্তু আমি কি জানবো তুমি কি সত্যি এটা নিজের চেষ্টা করে পেয়েছো নাকি কারো সাহায্য নিয়ে? তমা, সবই আমার নিজের চেষ্টা, কারো সাহায্য নেই। তুমি চাইলে বিশ্বাস করো, না চাইলে না, কিন্তু একটি কথা মনে রাখো, আমি কখনো তোমাকে অসম্মান করতে দেব না, কখনো তোমার স্বপ্ন ভাঙতে দেব না। তমা তার চোখে পানি ভরে উঠল, তার মুখে অদ্ভুত হাসি ফুটল। সে বুঝলো শান্ত কেবল তাকে খুশি করতে চায় না, তার প্রতি বিশ্বাসও জাগিয়ে দিচ্ছে। হীরের ঝলমল হাতটি হাতে নিয়ে তমা শান্তকে আলতো করে জড়িয়ে ধরল। শান্ত, তুমি সত্যি, কেবল তুমি। শুধু তোমার জন্য, আর কিছু চাই না। ঘরের ভেতর নিঃশব্দ, শুধু হীরের ঝলমল এবং দুইজনের হৃদস্পন্দন। রাতের অন্ধকার যেন আলোর সাথে মিলিয়ে এক অদ্ভুত জাদু তৈরি করেছে। তমার মনে হয় শান্ত শুধু তার স্বামী নয়, তিনি এক শক্তিশালী নীরব সুরক্ষা, যে তার জীবনের প্রতিটি কোণায় রয়েছে। সে বুঝল এই রাত, এই মুহূর্ত শুধু তাদের। পরের দিন সকালে তমা হীরের হারটি হাতে নিয়ে প্রস্তুতি নিয়ে বের হলো। তার চোখে মিশ্র অনুভূতি, উচ্ছ্বাস আর সন্দেহের ছায়া। গত রাতে শান্ত তাকে এই হারটি দিয়েছিল, কিন্তু তমার মনে ছিল, কিন্তু এটি কি সত্যি নাকি কোনো ইমিটেশন? তাই তিনি হীরের আসল মূল্য নিশ্চিত করার জন্য দেশের নামি দামি শোরুমের দিকে রওনা দিলেন। শান্ত আমাকে সত্যি দিতে চেয়েছে, কিন্তু যদি এটা নকল হয়ে থাকে তাহলে কি আমি ভুলে যাব শান্তর প্রতি বিশ্বাস রাখতে? না, সত্যিটা যাচাই করার প্রয়োজন। শোরুমে পৌঁছে তোমার দারুণ উত্তেজিত, কিন্তু নিজের ভাবকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। তিনি জানতেন এখানে প্রতিটি জিনিসের মূল্য অত্যন্ত বেশি, সাধারণ মানুষের কল্পনার বাইরে। শুভ সকাল ম্যাডাম, কিভাবে এসেছেন? শুভ সকাল। আমি একটা হার নিয়ে এসেছি, চাই আপনার কাছে যাচাই করতে। আমি নিশ্চিত হতে চাই এটি কি আসল ডায়মন্ড। আচ্ছা, দেখুন, যদি এটি সত্যি আসল হয় তবে এর মূল্য বাংলাদেশ বা সাধারণ ব্যবসায়ীদের সামর্থ্যের বাইরে। এটি একটি আন্তর্জাতিক মানের ডায়মন্ড। আপনি কি বলতে চাইছেন এটি সত্যি এত দামি? এটি কি সত্যি আকারে, রঙে, সব দিক থেকে আন্তর্জাতিক মানের? ম্যাডাম, আমি কোনো ধরনের মিথ্যে বলছি না। এটি অরিজিনাল ডায়মন্ড। রং, কাট, ক্যারাট সবই আন্তর্জাতিক মান অনুযায়ী। এমন হার সাধারণ ব্যবসায়ী বা এমনকি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীদের জন্য সহজলভ্য নয়। আপনি যদি চাইবেন আমি যন্ত্র দিয়ে পরীক্ষা দেখাতে পারি। হ্যাঁ, দেখান, আমি নিশ্চিত হতে চাই। শোরুমে ধাপে ধাপে পরীক্ষা চলল। তমার চোখে অস্থিরতা, উদ্দীপনা আর কৌতূহল একসাথে। শেষ পরীক্ষার পর শোরুম মালিক নিশ্চয়তা দিলেন, ম্যাডাম, এটি অরিজিনাল ডায়মন্ড। এর রং, কাট, ক্যারাট সবই আন্তর্জাতিক মানের। মূল্য সাধারণ ব্যবসায়ী বা দেশের সীমানার বাইরে। এটা সত্যিই বিরল এবং অত্যন্ত দামি। তমা এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তার চোখে বড় হয়ে গেল, তার মনে এক অদ্ভুত ঝড় শুরু হলো।
কি শান্ত, তুমি কি সত্যি এটা করেছো? কিভাবে সম্ভব? এত সাধারণ শান্তমনা মানুষ, যার জীবন এত সহজ, এত স্বাভাবিক, কিভাবে এমন দামি ডায়মন্ড তুমি আমার জন্য বের করতে পারলে? থমকে দাঁড়িয়ে তমা হাতটি হাতে ধরে মনে মনে বারবার তাকালেন। তার মনের মধ্যে ভয় আর বিস্ময় কাঁপতে লাগলো। এত দামি, এত অমূল্য ডায়মন্ড সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব। আর তার স্বামী শান্ত, যাকে সে জীবনসঙ্গী হিসেবে জানে, সে এক রাতের মধ্যে এমন অদ্ভুত কিছু করতে সক্ষম। কিভাবে সম্ভব শান্ত? তোমার মতো সাধারণ মানুষ এত বড় কিছু আমার জন্য কি তুমি সত্যি এমন করতে পারো? কিভাবে? তমার বুকের মধ্যে অজানা অস্থিরতা কাজ করতে লাগলো। তার চোখে ভয়, মনের মধ্যে বিস্ময়, তার হৃদয়ে অদ্ভুত উত্তেজনা, সব মিলিয়ে যেন তার পুরো সত্তা নড়ে বসল। শান্ত, তুমি কি সত্যি আমার জন্য এত বড়? এখন তার মনে স্পষ্ট হলো, শান্ত শুধুমাত্র স্বামী নয়, তার মধ্যে এমন ক্ষমতা ও দক্ষতা আছে যা সে আগে কখনো কল্পনাও করতে পারেনি। সাধারণ জীবন, সাধারণ চরিত্র, অথচ এমন অসম্ভব কিছু করবার ক্ষমতা। এই চিন্তায় তমার মনের ভেতর ভয়, বিস্ময় ও কৃতজ্ঞতা একসাথে জাগতে লাগলো। শান্ত, তুমি কি সত্যি এমন মানুষ? তুমি কি সত্যি এত কঠিন, এত বিস্ময়কর কাজ করতে পারো? আমি কি কখনো তোমাকে ঠিকমতো বুঝতে পেরেছি? তার চোখে আনন্দের সঙ্গে সঙ্গে ভয়। আনন্দ কারণ তার স্বামী সত্যি তার জন্যই অসাধারণ পদক্ষেপ করেছে। ভয় কারণ তার ধারণার বাইরে এত সাধারণ মানুষ কি সত্যি এমন ক্ষমতা রাখতে পারে। মনে মনে তমা ভাবতে লাগলো, শান্ত কেবল তার স্বামী নয়, তার জীবনের এমন ব্যক্তি যার সাহস, বুদ্ধিমত্তা এবং সম্পদ কোনো সাধারণ মানুষের কল্পনার বাইরে। আমি কি কখনো তোমার সঙ্গে ঠিকভাবে প্রতিদিন দিতে পারবো? তুমি সত্যি এক অন্য মাত্রার মানুষ। তমার মনে ভয় আর বিস্ময় একসাথে কাঁপতে লাগলো। তার চোখে পানি আসার মতো চেয়ে উঠল। তার হৃদয় ধীরে ধীরে বুঝতে লাগলো, এই মানুষ শুধু তার স্বামী নয়, তার জীবনের সবচেয়ে শক্তিশালী সহচর। শান্ত, তুমি শুধু আমার স্বামী নও, তুমি আমার জীবন, আমার বিশ্বাস, আমার আশ্রয়। তুমি যেমনই করো, আমি জানি তুমি সর্বদা আমার জন্য সর্বদা সঠিক পথ দেখাবে। এভাবেই তমা হীরের অমূল্যতা বুঝে ভয়, বিস্ময় ও কৃতজ্ঞতার এক অদ্ভুত মিশ্র অনুভূতি নিয়ে শোরুম থেকে বের হয়ে আসে। সে জানে তার স্বামীর সামর্থ্য ও সততা এমনকি তার নিজের কল্পনারও বাইরে। হীরের বক্সটি হাতে নিয়ে তমা ধীরে ধীরে বাড়ির দিকে ফিরে আসে। তার মনে এখনো সন্দেহ কাজ করছে, এই হার কি সত্যি অরিজিনাল নাকি কেউ মজা করেছে। সে নিজেই নিশ্চিত হতে চায়। ফিরে এসে তমা লক্ষ্য করলো তার মায়ের ফোন আসছে। দ্রুত কলটি রিসিভ করলো। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম কন্যা, আমিও ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আম্মু, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা, শুনেছি তোমাদের খানবাড়ি এখন আলোচনার শীর্ষে আছে, নাকি তাদের ছোট ছেলে নেহাল খান আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে নমিনেটেড হয়েছে। আরও শুনেছি এসকে গ্রুপ ইন্টারন্যাশনালের নির্মাতা মিস্টার এসকের হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। জি আম্মু, আপনি ঠিকই শুনেছেন। সত্যি খানবাড়ি এখন আলোচনার কেন্দ্র। ও আচ্ছা, তাহলে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এই অ্যাওয়ার্ড ফাংশন? সম্ভবত নিউ ইয়র্কে হবে। ঠিক আছে, ভালো। আর মনে রেখেছো, আজকে কনার গায়ে হলুদ। তুমি কখন যাও? আর হ্যাঁ, তোমার জন্য আমি কিছু অর্নামেন্টস পার্লারে রেখে দিয়েছি গায়ে হলুদের জন্য। বিকেলে ড্রাইভার দিয়ে পাঠিয়ে দেব, তুমি সময় মতো পার্লারে চলে যাবে। ধন্যবাদ আম্মু, তার আর কোনো দরকার নেই। মানে কি বলতে চাও? তুমি কি কনার গায়ে হলুদে যাবে না? না আম্মু, অবশ্যই যাব, তবে আপনার অর্নামেন্টস পাঠানোর দরকার নেই। শান্ত আমাকে যে একটা হার উপহার দিয়েছে
সেটিই যথেষ্ট। ওই হারেই পুরো অনুষ্ঠানে আমি আলোচনার শীর্ষে থাকব। কি বলতে চাও বেটা, সরাসরি বলো। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। এবার তমা একে একে সমস্ত ঘটনা ঘুরে বলল। কাল রাত থেকে শুরু করে শান্তর হীরের হার দেওয়া, তারপর শোরুম পরীক্ষা এবং রেজাল্টের কথা। ও মা, কন্যা, সত্যি অবাক হয়ে গেলাম। শান্তের মতো সাধারণ মানুষ কিভাবে এমন অমূল্য ডায়মন্ডের ব্যবস্থা করতে পারে, আর তা শোরুমেও পুরোপুরি পরীক্ষিত। মনে হচ্ছে সে সত্যি সাধারণ নয়। তিলোত্তমা চৌধুরীর কানে হঠাৎ সেই কথাগুলো বাজতে লাগলো। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। স্মৃতিতে বাজতে থাকলো জুবায়ের হোসেনের সেই নির্দেশ ও সতর্কবার্তা। আম্মা, তুমি জানো না, শান্ত শুধু সাধারণ নয়, সে এমন অসাধারণ ক্ষমতা রাখে যা আমি আগে কখনো কল্পনাও করতে পারিনি। তার আচরণ, তার সৌজন্যতা, তার পদক্ষেপ সবই অসাধারণ। তুমি কি বুঝতে পারছো আমার মেয়ে এমন মানুষকে বিয়ে করেছে? হায়, সত্যিই সে শুধু সাধারণ কেউ নয়। তমা মায়ের কথাগুলো শুনে আরেকবার নিশ্চিত হলো শান্ত সত্যি সাধারণ মানুষ নয়। তার ক্ষমতা ও দক্ষতা অতুলনীয়। প্রথমে যে সে কিছুটা সন্দেহ করেছিল, কিন্তু এখন সবকিছু স্পষ্ট। শান্ত শুধু তার স্বামী নয়, তার জীবনের সবচেয়ে শক্তিশালী ও অসাধারণ ব্যক্তি। শান্ত, তুমি সত্যি সাধারণ নও। তুমি আমার স্বামী, আমার সহচর, আমার আস্থা। এখন আমি নিশ্চিত তুমি এমন কেউ যার ক্ষমতা ও বুদ্ধিমত্তা আমার কল্পনারও বাহিরে। তুমি শুধু প্রেমিক নও, তুমি আমার জীবনের অদ্ভুত ও অসাধারণ অংশ। নিজের এবং এভাবেই তমা হীরের হাতটি হাতে নিয়ে ঘরে ফিরে আসে। তার মনে শান্তর প্রতি পূর্ণ বিশ্বাস, বিস্ময় এবং কৃতজ্ঞতার অনুভূতি জেগে ওঠে। সেই হার শুধু একটি জুয়েলারির বস্তু নয়, শান্তর সামর্থ্য ও তার জীবনের প্রতীক। তমার মনে ভয়, বিস্ময় ও প্রেম একসাথে কাজ করতে থাকে। এবার সে জানে শান্ত কোনো সাধারণ মানুষ নয়। পুরো খান পরিবার এবং চৌধুরী পরিবার নেহালের অ্যাওয়ার্ড ফাংশনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। সকলেই যাচ্ছিল নেহালের আনন্দ ভাগাভাগি করতে, তার এই সাফল্যের পাশে থাকার জন্য এবং তাকে আরও আত্মবিশ্বাস প্রদানের জন্য। দৃশ্য পরিবর্তন। সময় এসেছে নিউ ইয়র্কে যাওয়ার দিন। সকলেই মিলে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ নেহালের অ্যাওয়ার্ড ফাংশনের আর মাত্র 2 দিন বাকি। পুরো পরিবার ভীষণ খুশি, কারণ তাদের ছেলে আজকে এত বড় সম্মানে ভূষিত হতে চলেছে। প্রথমে নেহালের কথায় সকলেই কিছুটা কষ্ট পেলেও পরবর্তীতে সবাই তা সহজভাবে মেনে নেয়। সকালের দিকে নিউ ইয়র্কে পৌঁছে তারা আগামীকাল সন্ধ্যার ফাংশনের জন্য প্রস্তুতি নেয়, যেখানে বিশ্বের নামি দামি মানুষদের মধ্যে একজন বাংলাদেশি সাধারণ ব্যবসায়ী পরিবারের ছেলে নেহাল অ্যাওয়ার্ড গ্রহণ করবে, তাও আবার বিশ্বের অসাধারণ একজন ব্যক্তির হাত থেকে। নেহারও রোমাঞ্চে বুক ভরে ওঠে। অপেক্ষার দিন শেষ। ফাংশনের দিন চলে আসে। পুরো খান পরিবার এবং চৌধুরী পরিবার অ্যাওয়ার্ড ফাংশনে হাজির। আপনারা সকলেই জানেন আজ আমরা কিসের জন্য এখানে উপস্থিত হয়েছি। আজ আমরা দুজন অসামান্য ব্যক্তিকে উপস্থাপন করব। একজন হলেন আমাদের বিশ্বের তরুণদের আইডল, যিনি এত ছোট বয়সেই বিশাল সফলতা অর্জন করেছেন। সে শুধু তার দেশের নয়, আমাদের বিশ্বের মুখ উজ্জ্বল করেছেন। তিনি আর কেউ নন, এসকে গ্রুপ ইন্টারন্যাশনালের নির্মাতা মিস্টার এসকে, যিনি অসাধারণ বুদ্ধিমত্তা, অধ্যবসায় এবং পরিশ্রমের মাধ্যমে এক সাম্রাজ্য গড়েছেন। আরেকজন হলেন ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা, যিনি বিশ্বের সামনে তার দেশকে গর্বিত করবেন। আজকের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই দুইজন অসাধারণ ব্যক্তি বাংলাদেশি। প্রস্তাবিকার কথায় সকলে অবাক হয়। নেহাল যে বাংলাদেশি তা সকলেই জানত, কিন্তু এসকে যে বাংলাদেশি তা জানার পর দেশের গর্ব আরও উজ্জ্বল হয়। এদিকে তমা, মীরা খান এবং শান্তা খান সকলেই শান্তকে খুঁজছে। অনেকক্ষণ ধরে তাকে দেখা যাচ্ছে না। নেহাল খানের নাম খুব শীঘ্রই ঘোষণা হবে, আর সে অ্যাওয়ার্ড নিতে যাবে।
শান্ত কোথায় গিয়েছে কেউ জানে না। যদি তার বাবা কামাল খান জানতে পারে তবে তিনি রেগে যাবেন। চাচা কামরুল খান, চাচি নেহা খান এবং চাচাতো ভাই নিহালও দুশ্চিন্তায় পড়বে। ভাববে যে হয়তো শান্ত আনন্দিত নয় বা হিংসা করছে। এবার আমরা আমাদের মাঝে ডেকে নিচ্ছি সেই ব্যক্তি যিনি আজকের এই অনুষ্ঠানটির জন্য সম্মানিত। আমাদের মাঝে আসুন নেহাল খানকে, যিনি আন্তর্জাতিক ব্যবসায়ী ব্যবস্থাপনা স্টুডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন। প্লিজ ওয়েলকাম নেহাল খান। উপস্থাপিকার কথায় নেহাল খান উঠে স্টেজে যায়। চারপাশে করতালিতে পুরো এরিয়াটা কেঁপে ওঠে। এবার আমরা স্টেজে দেখব সেই অসামান্য ব্যক্তিকে, যাকে দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এসেছেন একমাত্রবার তাকে দেখার জন্য। এক্স ওয়েলকাম দ্য ওয়ান অ্যান্ড ওনলি এন্টারপ্রেনিওর ইয়ং ম্যান মিস্টার এসকে। পুরো স্টেজের স্পটলাইট এক কোণায় চলে আসে। এরিয়ায় করতালির আওয়াজ এক উত্তেজনা ছড়ায়। সেই আলো অনুসরণ করে সকলে তাকিয়ে থাকে। একজন তরুণ উঠে আসে। তাকিয়ে সকলে অবাক। আর কেউ নয়, শান্ত খান, যাকে এতদিন খান পরিবার ও চৌধুরী পরিবার অবজ্ঞা করেছে, অপমান করেছে, কিন্তু সে চুপচাপ সহ্য করেছে। নেহাল খান অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শান্ত খান পূর্ণ অ্যাটিটিউড নিয়ে নেহালের সামনে দাঁড়ায়। ফর্মালিটি বজায় রেখে অ্যাওয়ার্ডটি নেহালের হাতে তুলে দিয়ে বলে, হ্যালো ইয়ং ম্যান, কংগ্রেচুলেশন এবং বেস্ট অফ লাক ফর ব্রাইট ফিউচার। নেহালের অবাকতা কাটিয়ে উঠতে সময় লাগে। করতালির আওয়াজে সে আশেপাশে নজর বুলিয়ে শান্তের দিকে হাত বাড়িয়ে অ্যাওয়ার্ড গ্রহণ করে। তারপর নিচে নামে। আলোচনার শেষে সকলে শোনে শান্ত এবার প্রথমবার এসকে গ্রুপ ইন্টারন্যাশনালের মালিকের দেখা পেল। মিস্টার এসকে এর সামনেই সে দাঁড়ানো। এরপর সবাইকে কিছু বলার জন্য সে এগিয়ে আসে। শুনুন, সফলতা পাওয়ার জন্য কখনো অনেক কিছু দেখানোর দরকার নেই। শুধু একাগ্রতা, চেষ্টা এবং বাবা মায়ের ভালোবাসা ও দোয়া থাকলে সফলতা অবধারিত। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি আমার কাছে কিছু ছিল না, ছিল শুধু আমার চেষ্টা, নিষ্ঠা, একাগ্রতা এবং মায়ের ভালোবাসা ও দোয়া। আমার মা মিসেস মীরা খান একজন সাধারণ গৃহিণী। সারাদিন পরিবার সামলেছেন, আমার জন্য সময় ব্যয় করেছেন, আমাকে ভালোবেসেছেন, দেখাশোনা করেছেন। তার বুক ভরা দোয়া এবং ভালোবাসার জন্যই আমি আজ এখানে দাঁড়াতে পারছি। আজ আমি আপনাদের সৌভাগ্যবান করছি একজন অসামান্য ব্যক্তিকে দেখার সুযোগ, যিনি আমাকে এই উচ্চতায় পৌঁছাতে সাহায্য করেছেন। তাই আমি আপনাদের অপেক্ষা না করেই স্টেজে আনছি আমার মমতাময়ী মা মিসেস মীরা খানকে। শান্ত খানের অ্যানাউন্সমেন্ট শেষে পুরো স্টেজ কেঁপে ওঠে। সকলে মীরা খানকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। খান পরিবার এবং চৌধুরী পরিবারও অবাক হয়ে তাকিয়ে থাকে। মীরা খান ইমোশনাল হয়ে পড়েন, চোখের পানি ধরে রাখতে পারেন না। কাঁদতে কাঁদতে তিনি স্টেজের দিকে এগিয়ে যান। শান্ত দৌড়ে এসে আলতো করে তার হাত ধরে স্টেজে নিয়ে যায়। স্টেজে দাঁড়িয়ে সকলের সামনে শান্ত তার মাকে সম্মান জানায়। একমাত্র ব্যক্তি যিনি তাকে বুঝেছেন, ভালোবেসেছেন এবং সবসময় সাপোর্ট করেছেন, সে সেই সম্মান প্রাপ্য। খান পরিবার এবং চৌধুরী পরিবারের সকলের অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। তারা নিজেদের ভুল বুঝতে পারল। কামাল খান নিজের ভুল বুঝতে পেরে ছেলের কাছে এসে ক্ষমা চাইল। শান্ত তার বাবাকে ক্ষমা করে দিল এবং দুজনের মধ্যে মিল হয়ে গেল। সকলেই শান্তকে অবাক নজরে দেখলেও পরবর্তীতে তার একাগ্রতা ও কর্মফল দেখে বিস্মিত হলো এবং নিজেদের বিগত আচরণের জন্য লজ্জিত বোধ করল। এমন সময় তামা লক্ষ্য করল তার বাবা রায়হান চৌধুরী কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন। তার ঠোঁটে এক নীরব হাসি। তমা তার সেই হাসি দেখে সন্দেহ ভরা দৃষ্টিতে এগিয়ে গেল। তুমি আগে থেকে সবকিছু জানতে, তাই না বাবা? এর জন্যই তুমি কোনো কিছু না ভেবে আমাকে শান্তর সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলে। তুমি যদি আগে থেকে সব জানতে তাহলে আমাদের জানালে না কেন? অন্তত আমাকে জানানো তো উচিত ছিল। গত 24 সালে প্যারিসে একটি বিজনেস অ্যাওয়ার্ড সেশন হয়েছিল। সেখানে বিশ্বের টপ বিজনেসম্যানদের সম্মাননা দেওয়া হয়। আমি তখন ব্যবসার কাজে প্যারিসে ছিলাম।
শুনেছিলাম সেবার আন্তর্জাতিক তরুণ উদ্যোক্তা পুরস্কার দেওয়া হবে, তাই আমি সেখানে উপস্থিত হই। সেখানে আমি এক অসাধারণ তরুণকে দেখি। সে ছিল একজন বাঙালি। বিদেশি ব্যবসায়ীদের মাঝে আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল করে তুলেছিল সে। আমি বিস্ময়ে তাকিয়েছিলাম, কারণ খুব অল্প বয়সে সে নিজের একাগ্রতা ও পরিশ্রম ব্যবসার চূড়ান্তে পৌঁছে দিয়েছিল। প্রথমে আমি জানতাম না সে কে। বাংলাদেশে ফিরে আসার পর একদিন চায়ের দোকানে কামাল খানের সঙ্গে দেখা হয়। কামাল খান তখন রাগে শান্তর উপর বিরক্তি প্রকাশ করছিলেন, কিন্তু শান্ত তখনও নিরপেক্ষ, বিনয়ী ও নীরব। আমি তাকে অবাক হয়ে যাই, কারণ আমি সেই মুখ চিনে ফেলেছিলাম। সে আর কেউ নয়, এসকে গ্রুপিং ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মিস্টার এসকে, যিনি সেই বছর আন্তর্জাতিক তরুণ উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। কিন্তু আমি বুঝতে পারছিলাম না, এত বড় একজন মানুষ এখানে তো সাধারণ কেন আছে, কেন কামাল খান তাকে এমন অবহেলা করছেন। এরপর কৌতূহলবশত আমি শান্ত সম্পর্কে খোঁজ নিতে থাকি। জানতে পারি কামাল খান চেয়েছিলেন শান্ত ব্যবসায় যোগ দিক, কিন্তু শান্তর ইচ্ছা ছিল নিচে কিছু করে তোলা। শৈশব থেকেই নেহাল খান ও শান্ত খানের মধ্যে এক নীরব প্রতিযোগিতা চলত। নেহাল সেই প্রতিযোগিতা বজায় রাখলেও শান্ত সবসময় তা উপেক্ষা করত। সে বিশ্বাস করত একটি কাগজের সার্টিফিকেট নয়, মানুষের কর্মই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। কিন্তু এই বিশ্বাসই তার বাবার বিরক্তির কারণ হয়। চাচা চাচি নিজেদের সন্তানদের নিয়ে গর্ব করতেন, আর তাতে কামাল খানের রাগ আরো বাড়ত। একসময় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। নেহাল যখন আমেরিকায় পড়াশোনার সুযোগ পায়, কামাল খানের রাগ চরমে উঠে যায়। অবশেষে একদিন তিনি শান্তকে অবহেলা ও অপমান করে বাড়ি থেকে বের করে দেন। এরপর শুরু হয় শান্তর নতুন জীবনযাত্রা। একটি ছোট ব্যবসা থেকে শুরু করে ধীরে ধীরে সে নিজের একাগ্রতা ও মেধা দিয়ে অল্প কয়েক বছরের মধ্যেই বিশ্বের মানচিত্রে নিজের জায়গা করে নেন। তার পরিশ্রমে আজ এসকে গ্রুপ বিশ্বের অন্যতম সফল কোম্পানিগুলোর একটি। কিন্তু একদিন সে জানতে পারে তার মা মীরা খান অসুস্থ। সবকিছু ছেড়ে দেশে ফিরে আসে, কিন্তু নিজের পরিচয় প্রকাশ করে না। সে জানতে চায় তার পরিবার এখনো আগের মতোই অহংকারী কিনা, নাকি বদলেছে। এই সত্য জানার পর আমি বুঝেছিলাম এই তরুণটির মতো সৎ, সংযত এবং মেধাবী মানুষ খুব কমই আছে। তাই আমি চেয়েছিলাম সে আমার পরিবারের অংশ হোক। একটি ব্যবসায়িক চুক্তির সময় আমি কামাল খানকে প্রস্তাব দিই তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। প্রথমে তিনি রাজি হননি, কিন্তু আমি তাকে আশ্বস্ত করি আমার মেয়ের দায়িত্ব আমার, আমি জানি আমি কি করছি। অবশেষে তিনি রাজি হন এবং মীরা খানকে দিয়ে শান্তকে রাজি করান। কারণ যদি শান্ত জানতো সে রাজি হতো না। আমি চেয়েছিলাম যখন সে নিজ থেকে তার পরিচয় প্রকাশ করবে, তখনই সত্যটা তোমাদের সামনে আসুক। তোমার জন্মদিনের দিন যখন তুমি বন্ধুদের সামনে তাকে অপমান করছিলে, তখন আমার ভেতরটা কেঁপে উঠছিল, কিন্তু আমি কিছু বলিনি, কারণ আমি জানতাম একদিন সত্য নিচেই প্রকাশ পাবে। তমা এতক্ষণ নীরব থেকে সব কথা শুনছিল। তার চোখে জল, গলায় কান্না চেপে ধরেছে। সে তার ভুল অনেক আগেই বুঝেছিল, কিন্তু আজকে এই সত্য শোনার পর তার অন্তরটা ভেঙে চুরমার হয়ে যায়। সে দৌড়ে গিয়ে শান্তকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। শান্ত হতভম্ব হয়ে যায়। হে পাগলি, কি হয়েছে? এভাবে কাঁদছ কেন? কেউ কিছু বলছে তোমাকে? না। তাহলে এভাবে কাঁদছ কেন? আমাকে ক্ষমা করে দাও শান্ত। আমি না বুঝে অনেক বড় ভুল করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ভালোবাসি শান্ত, ভীষণ ভালোবাসি। ক্ষমা করে দিতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? বলো, তুমি যা বলবে আমি তাই করব। প্রথমে কান্না থামাও, তারপর আমাকে আবার জড়িয়ে ধরে বলো ভালোবাসি। এই শব্দটা শুনতে আমার ভীষণ ভালো লাগে। শান্তর এমন দুষ্টুমি ভরা কথা শুনে তমা লজ্জায় মুখ লাল করে ফেলে। চারদিকে তাকিয়ে নিয়ে সে আবার শান্তকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে বলে ওঠে, ভালোবাসি, ভালোবাসি, ভীষণ ভালোবাসি।
ক্ষমতা তো আমি অনেক আগেই করে দিয়েছি পাগলি। আমি আমার এই পাগলিটাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কখনো ছেড়ে যেও না আমাকে। কখনই না শান্ত, কখনই না। আজীবন তোমাকেই ভালোবাসবো।